হচ্ছে স্যার ফোর্স মিট করে দেন স্যার। জি স্যার। দিয়ে দাও। Give a suitable title of the passage. আমি একটু আনসারটাতে হেল্প করি। তোমরা আনসারটা নিতে হবে এমন না, জাস্ট তোমরা চিন্তা করতে পারো। হ্যাঁ, তোমাদের চিন্তা করার জন্য আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে গিভ এ সুটেবল টাইটেল অফ দ্য পেজ, এই প্রশ্নটা যদি আসে তাহলে আনসারটা কি হবে, কিভাবে দিতে পারো। তো সেই আনসারটা আমরা একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, তোমরা এটা ফলো করতে পারো। হ্যাঁ, তাহলে কি লিখলাম? হ্যাঁ, লিখলে তো সাউন্ড হবে না, এখন লিখছি, সাউন্ড বলছি। তাহলে আনসারটা এইভাবে তৈরি করতে পারো যে অ্যাকচুয়ালি when it comes to choosing a title to a passage, it is likely that different candidates will opt for different titles. জাস্ট আমরা একটু এইভাবে চিন্তা করলাম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে it is mostly because the level of cerebral understanding, intellectual understanding varies over candidate হবে, candidates না, over candidate হবে, candidates হবে না, over candidate। তাহলে আমরা এটা লিখলাম। হ্যাঁ, তারপরে লাইনটা তুমি এইভাবে লিখতে পারো। আবার আপন মাই
Upon my perusal of the excerpt, I guess that an appropriate title to the passage should be as follows. তখন আমরা একটা টাইটেল দিতে পারি এইভাবে, যেমন যদি ক্রাইসিস নিয়ে আসে, প্রবলেম নিয়ে আসে, রোহিঙ্গা ক্রাইসিস, an untamable horse. এটা নীলখালিতে লিখে দিতে পারো। টাইটেলের ধরনটা এরকম আর কি, ইনভার্ট কমা দিয়ে প্রথমে হচ্ছে মেইন টাইটেলটা দিবা, তারপরে একটা সাবটাইটেল দিতে পারো, যে রোহিঙ্গা ক্রাইসিস কোলন দিয়ে তারপর সাবটাইটেল, an untamable horse, price hike, an untamable horse, ফুড ক্রাইসিস, an untamable horse, মানে ইত্যাদি এইভাবে দিয়ে তুমি শুরু করতে না। হুম। অথবা কি যেন বলে, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, হ্যাঁ, দা ইম্পর্টেন্স অফ দা নিড ফর ট্রি প্ল্যান্টেশন, মানে যেভাবে যেটা আসে আর কি। টাইটেলটা যে এরকম হবে এরকম না, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আওয়ার প্রিপেয়ারনেস, ঠিক আছে, ইত্যাদি মিলে তুমি টাইটেলটা তৈরি করতে পারো। তো এইভাবে লিখতে পারো, তাইলে হয়তো একটু মানে নাম্বার বেশি পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা কি বোঝা গেল? হ্যাঁ, কোলনের পরে সাবটাইটেলটা স্মল লেটার দিলেই চলবে। মেইন টাইটেলটা ক্যাপিটাল, সাবটাইটেলটা স্মল লেটার। হ্যাঁ, সাবটাইটেলটা স্মল লেটার, মেইন টাইটেলটা ক্যাপিটাল। ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করছি। অ্যাকচুয়ালি হোয়েন ইট কামস টু চুজিং এ টাইটেল, it is likely that different candidates will opt for different titles. It is mostly because the level of cerebral understanding varies over candidate. However, upon my perusal of the excerpt, excerpt মানে হচ্ছে প্যাসেজ, perusal মানে রিডিং, perusal মানে হচ্ছে রিডিং, upon my perusal, however, upon my perusal of the excerpt, I guess, I guess that an appropriate title to the passage should be as follows: Rohingya crisis, an untamable horse. টাইটেল তো একটাটি না, টাইটেল বানানো তো একটাটি মনে হয়। টাইটেল বানানো কি দুইটা নাকি একটাটি? এত বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, টাইটেল বানানটা কি কয়? হ্যাঁ, দুইটাটি হবে, দুইটাটি। সরি সরি, ওকে, টাইটেল দুইটাটি হবে। সরি, এত বড় ভুল তো করার কথা না। টাইটেল বানানটাতে দুইটাটি হবে।
ওভার ক্যান্ডিডেটস হবে না, ওভার ক্যান্ডিডেট হবে, ওভার পার্সন। বলো প্রার্থী ভেদে, ওভার ক্যান্ডিডেট মানে কি হচ্ছে প্রার্থী ভেদে, প্রার্থী ভেদে ওভার ক্যান্ডিডেট, ওভার পার্সন ব্যক্তি ভেদে, ওভার টাইম সময় ভেদে, ওভার প্লেস স্থান ভেদে, ওভার টাইম প্লেস এন্ড পার্সন স্থান কাল পাত্র ভেদে, ওভার টাইম প্লেস এন্ড পার্সন, পার্সনস না, স্থান কাল পাত্র ভেদে। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? আমি একবার রিপিট করছি, তোমরা একটু এগুলো হয়ে যাবে। আহে তো তো কোনটাতে পড়ে গেলাম আমি তো বুঝলাম না কিছু। টাইটেল তো আবার একটা টাইটেল না না, এই আগেরটা তো ঠিক ছিল। টাইটেল আগেরটাই ঠিক আছে, একটা টিয়ে তো একটা টিয়ে ঠিক আছে। একটা টি হবে, ঠিক আছে একটা টি। নিজের কথাই শোনা উচিত, হ্যাঁ। তো বুঝলাম, কনফিউশন হচ্ছে কেন? টাইটেল দুইটা আছে, দুইটা টিও আছে একটা টিও আছে, তাহলে একটা টি হবে, হ্যাঁ। দুইটা টি আছে কিন্তু একটা টি হবে, হ্যাঁ? একটা টি এটা নাও, দুইটা টি না একটা টি নাও। হ্যাঁ পোস্টে যেমন লেখা থাকবে তেমনই দিবে, ঠিক রাইট। ইয়েস। ভালো আছো? হ্যাঁ। কালকে বিকালে কি ফ্রি আছো নাকি একটু? হুম। হুম। মিরপুর 10-এ পারলে ঘন্টা খানেকের জন্য এসো, 3টা থেকে 7টার মধ্যে যে কোনো সময়, ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি পারো। তোমার ওই যে পুলিশের তো তোমার জাহিদকে বলছিলাম তো 33-এ অনেকগুলো ক্যান্ডিডেট তো, 30-40 জন ক্যান্ডিডেট আসবে তো, এই জন্য জাস্ট 10 মিনিট করে সময় দেবো, এক একজন এক একটা প্রশ্ন করে দিবে। ঠিক আছে? 3টা থেকে শুরু হবে আর কি, এর মধ্যে তুমি যখন আসো। ওকে, তারপরেরটা আমরা যাই। প্যাসেজের মধ্যে এরকম প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ। এক্সার্ট, অ্যাকসেপ্ট না এক্সার্ট, EXCERPT। সিঙ্গেল কনভার আবার ডাবল কোনো সমস্যা নেই, হ্যাঁ। সিঙ্গেল ডাবল দুইটাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। ব্রিটিশ ইংলিশে সিঙ্গেল এবং ডাবল দুইটাই বসে, আমেরিকান ইয়াতে ডাবলটা বসে, হ্যাঁ? ঠিক আছে। ওকে, তাহলে আমরা হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট,
হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এই প্রশ্নটা থাকে। দুইটা প্রশ্ন থাকতে পারে, গিভ এ সুইটেবল টাইটেল অথবা হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, মানে এই প্রশ্ন থাকে। দুইটাও থাকতে পারে বা যে কোনো একটা থাকতে পারে। 10টা প্রশ্নের মধ্যে যদি এই দুইটা থাকে তাহলে তো ভাগ্য ভালো। আর তোমাদের গিভ এ সুইটেবল টাইটেল, তোমাদের মধ্যে কেউ যদি গিভ এ সুইটেবল টাইটেলের মধ্যে টাইটেলটা যদি ম্যানেজ না করতে পারো, তাহলে লেটার টু দ্য এডিটরের মধ্যে যে টাইটেলটা দেওয়া আছে আপাতত ওই টাইটেলটাকে তুমি এখানে টাইটেল হিসেবে ইউজ করো আর কি, যদি সুটেবল টাইটেল তুমি খুঁজে না পারো। সুটেবল টাইটেলটা ভিন্ন হলে ভালো হয়। আর যদি একদম না পারো, লেটার টু দ্য এডিটরের মধ্যে যে টাইটেলটা দেওয়া আছে ওই টাইটেলটাকে এখানে গিভ এ সুটেবল টাইটেলের মধ্যে ও অ্যাড করতে পারো, একদম যদি না পারো আর কি, যারা গরিব ছাত্র আছে। হ্যাঁ? আচ্ছা, সো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এইখানের মধ্যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর মধ্যে লক্ষ্য করো, যদি এই প্রশ্নটা আসে তাহলে তুমি শুরুটা কিভাবে করবা। তো আমরা একটু শুরু করি। দেখো আমি কিন্তু এটা আমার জাস্ট অবজারভেশন দিচ্ছি, তোমাদের জাস্ট একটু লেখা দিতে হবে। তোমাদের অনেকে যেহেতু এই প্রশ্নটা নিয়ে করো, হ্যাঁ হুবহু দিবা, হুবহু 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 দিবা। যেটা লিখে দিয়েছি এটা সব পরীক্ষার জন্য, এটা বিসিএস ব্যাংক যত পরীক্ষা আছে আমি যেটা লিখে দিয়েছি এইটা যারা গরিব ছাত্র আছো তারা সব জায়গায় কাজে লাগাতে পারবা। শুধু খালি ফেসবুকে পাবলিক করে দিয়ে ক্রেডিটটা নিও না, ক্রেডিটটা নিয়ে আবার নিজে শেষ করে যেও না, কারণ তোমরা পরীক্ষার্থী তো, মানে এমন কিছু করো না যেটা তোমাদের ক্ষতি হয়। আমরা যেটা দিয়েছি তোমাদের জন্য আমাদের ব্রেনটাকে একটু কাজে লাগিয়েছি তোমাদের যাতে উপকার হয়। বা তোমরা যারা ভালো ছাত্র তারা তো নিজেরা ইয়ে করতে পারবে। হ্যাঁ, আহ, যারা মোটামুটি দুর্বল মনে করছো তারা শুধু এটা একটু কাজে লাগাবে। হ্যাঁ, 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 লেটার টু দ্য এডিটরের মধ্যে যেই টাইটেলটা নিবে এই টাইটেলটা এখানে হুবহু উল্লেখ করে দিতে পারো। হ্যাঁ, তবে খেয়াল করবে একটু ভিন্ন দিলে, একটু চেঞ্জ করে দিলে ভালো হয়, একটু চেঞ্জ করে দিলে ভালো। কারণ একই জিনিস বারবার সব জায়গায় একই রকম পাইলে একটু তো ইয়ে করতে পারে, তো একটু চেঞ্জ করে দিতে পারলে ভালো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, কেউ যদি তারপরও না বুঝে থাকো তাহলে পরবর্তীতে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করো। হ্যাঁ, এমনি না বুঝে থাকলে পরবর্তীতে মেসেঞ্জারে যোগাযোগ করবে। তাহলে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, in every passage the author strives at conveying a particular message about a certain thing, about a certain thing. In every passage, the author strives at conveying a particular message about a certain thing. The above the above mentioned one is no exception here. The above mentioned one is no exception here. Is no exception here. তারপর লেখো
the passage mainly deals with ডিলস উইথ এর পরে একটা টপিকের নাম লিখবা, যেমন রোহিঙ্গা ক্রাইসিস। দ্য প্যাসেজ মেইনলি ডিলস উইথ রোহিঙ্গা ক্রাইসিস। হ্যাঁ, রোহিঙ্গা ক্রাইসিস এরকম একটা টপিকের শিরোনাম দিবা। প্যাসেজটা পরে যে একটা হেডওয়ার্ডটা আগে খেয়াল করবা কি হচ্ছে। দ্য প্যাসেজ মেইনলি ডিলস উইথ একটা টপিক নেম, মানে টপিক নেম। হ্যাঁ, হতে পারে রোহিঙ্গা ক্রাইসিস, সিসিটিভি, ঠিক আছে, সিসিটিভি, অথবা হইতে পারে প্রাইস হাইক, অথবা হইতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং, মানে যেটি হোক না কেন, হ্যাঁ, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, দ্য ডিলস উইথ দ্য নিড ফর ট্রি প্ল্যান্টেশন ইত্যাদি। হ্যাঁ, লেখার পরে একটা কমা দিবে, দিয়ে লাগবে টপিক, টপিকের পরে কমা দিয়ে লাগবে ওয়ান অফ দ্য মোস্ট issues that call for that call for pragmatic discussions, কমা দিয়ে engaging the government community leaders civil society and sentient people of the society। ইজ নট হবে, ইজ নো হবে না, ইজ নট হবে। এক্সেপশন হচ্ছে নাউন, নাউনের আগে নো বসে, নট বসে না। নাউনের আগে নো বসে, নট বসে না। যেটা লিখেছি সেটাই লেখো। নাউনের আগে নো বসে, নট বসে না। নো বুকস, নো বুক, নট বুকস হবে না। আই হ্যাভ নো বুকস। ওকে, তারপর লেখো, এটা একটু লেখা হইলো। হ্যাঁ, বিসাইডস it touches on
beside it touches on another vital question. Another vital question as to how to prevent or promote dash. এই ড্যাশটার মধ্যে হচ্ছে হেডওয়ার্ডটা আসবে, হ্যাঁ। Besides, it touches on another vital question as to how to prevent or promote. নেগেটিভ অর্থে প্রিভেন্ট, পজিটিভ অর্থে প্রমোট, হ্যাঁ, প্রমোট ড্যাশ। প্রিভেন্ট, সাপোজ প্রিভেন্ট দিলাম গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, রোহিঙ্গা ক্রাইসিস, অথবা প্রাইস হাইক, হ্যাঁ, এরকম আর কি, টপিকটার নাম। Furthermore, it delves into caption. It delves into a crucial matter regarding এখানে জাস্ট এখানে একটা তোমার টপিক বা ক্যাপশন এরকম একটা নাম দিয়ে তোমরা একটু ইয়ে করতে পারো। জাস্ট এইভাবে তুমি একটু চেষ্টা করতে পারো। ওকে, একাধিক পয়েন্ট থাকবে। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এখানে একাধিক বিষয় প্যাসেজের মধ্যে আলোচনা আসতে পারে। তো সেই আলোচনার মধ্যে তুমি এটা জাস্ট এই প্যাসেজটাকে তুমি এইভাবে একটু এক্সপানশন করতে পারো, আইডিয়াটাকে এইভাবে অংশ না, ঠিক আছে। হ্যাঁ, গ্রামার ক্লাস আজকে হবে একটা, আজকে একটা হবে, আর ইয়েতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যেটা আলোচনা করলাম, তাহলে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, জাস্ট একটা আইডিয়া এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো, হ্যাঁ, ঠিক আছে। সবাই কি শুনতে পাচ্ছ? একটু আনমিউট করতো। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এইভাবে টপিকটার জায়গায় টপিকের নামটা দিবে, যেটা শুনতে পাচ্ছি। স্যার, স্যার ফার্দারমোর ইট ডেলভস, স্যার হ্যাঁ হ্যাঁ, বলো ফার্দারমোর ইট ডেলভস, বলো ডেলভস, DELVES, ডেলভস, ডেলভস, ডেলভস। বলো ইট ডেলভস। স্যার বলছি স্যার এটা তো যে কোনো প্যাসেজে লেখা যাবে, মানে প্যাসেজের এইভাবে এটা লেখা যাবে। যে কোনো ব্যাংক বিসিএস যে কোনো পরীক্ষা আসলে, হ্যাঁ?
জি স্যার, থ্যাংক ইউ। স্যার টপিকটা কি সবখানে একই হ্যাঁ, রকম হবে? টপিকটা তোমার মতো করে একটু চাইলে চেঞ্জ করতে বলে ভালো আর কি, হ্যাঁ? কারণ হেড ওয়ার্ড তো আর চেঞ্জ হবে না, হেড ওয়ার্ডটা তুমি একটু রাখবে আর কি, এখানে দুই একটা কথা যোগ করতে পারো। জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, এখানের মধ্যে তোমরা একটু যারা ভালো আছো তারা একটু সাজাও, আর যারা এভারেজ আছো তারা একটু টপিকটা একটু সিলেক্ট করে দুই একটা টপিক পরীক্ষা দাও, ঠিক আছে? আর কম্প্রিহেনশন তো বেশিরভাগ সময় মানে প্রবলেম রিলেটেড আসে, হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রবলেম রিলেটেড আসে, তো তাহলে প্রবলেমটা একটু ফেস করে আমরা ইয়ে করে দিলাম আর কি, হ্যাঁ? স্যার ডেলস মানে কি এটা একটু যদি বলো বলতেন। ডেলভ ইন্টু মানে ডাগ ইন্টু, ডিগস ইন্টু মানে স্যার কোনো কিছু শুরুর সিরিয়াসলি লাইনটা কোনো একটু কিছু বলবেন? খনন কোনো খনন বিষয়ে করা, ইয়ে করা খনন আর করা কি, স্যার। মানে হ্যাঁ একদম কোনো খনন বিষয়ে শুরুর করা। মানে লাইনটা একবার বলেন স্যার। হ্যাঁ মানে খুব আলোচনা করা আর কি, হ্যাঁ, ডেলভস ইন্টু শুরু করা, হ্যাঁ। স্যার শুরুর লাইনটা একদম ইন এভরি প্যাসেজ, তারপরে বলে ইন এভরি প্যাসেজ দ্য Every অথর passage. স্ট্রাইভস, স্ট্রাইভস মানে চেষ্টা করেন, হ্যাঁ, দ্য অথর স্ট্রাইভস এট কনভেইং এ পার্টিকুলার মেসেজ অ্যাবাউট এ সার্টেন থিং। মানে প্রত্যেকটা প্যাসেজে লেখক কি করে একটা কোনো একটা বিষয় নিয়ে একটা কোনো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, প্রত্যেকটা প্যাসেজে কম্বিনেশনে একটা মেসেজ থাকে, তাই না? তাহলে আমরা যে প্যাসেজটি আসছে পরীক্ষায় এটাও তার ব্যতিক্রম নয়, হ্যাঁ। দ্য অ্যাবভ মেনশন প্যাসেজ ইজ অ্যাবভ মেনশন ওয়ান, ওয়ান মানে প্যাসেজ আর কি, প্যাসেজটা একবার লিখছি দ্বিতীয়বার লিখলাম না, ওয়ান ইজ নো এক্সেপশন হেয়ার, ওকে, এটাও এখানে ব্যতিক্রম নয়। দ্য প্যাসেজ মেইনলি ডিলস উইথ, প্রথমত এটা আলোচনা করেছে ডিলস উইথ, একটা টপিক সেন্টেন্স টপিকের নাম দিলা, ডিলস উইথ দিয়া একটা টপিকের নাম দিলা, এটা রোহিঙ্গা ক্রাইসিস হতে পারে, ফুড প্রাইস হাইক হতে পারে, ফুড অ্যাডাল্টারেশন হতে পারে, হ্যাঁ হ্যাঁ, এরকম, অথবা যে কোনো একটা লিখতে পারে ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ প্রাইস হাইক, হ্যাঁ, অথবা দ্য প্রবলেমস অফ প্রাইস হাইক, অথবা ইস্যুজ অফ প্রাইস হাইক, এরকম আর কি, অথবা প্রাইস হাইক, হ্যাঁ, অথবা রোড অ্যাক্সিডেন্টস, অথবা ফুড ক্রাইসিস, অথবা তোমার গ্লোবাল ওয়ার্মিং, বা উইমেন এম্পাওয়ারমেন্ট, অথবা কি বলে চাইল্ড ট্রাফিকিং, হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স, সাইবার ক্রাইম, হ্যাঁ, তারপরে তোমার এইরকম যে কোনো একটা প্রবলেম দিয়ে আসলে আহ, যখন আসলে টপিকটার নাম লেখে, লেখার পরে তুমি একটু কমা দিয়ে লিখে দিলে যে এই টপিকটা, এটা এমন একটা টপিক যেটা খুব বহুল আলোচিত টপিকগুলোর মধ্যে এটা একটা, ওয়ান অফ দ্য মোস্ট টকড অ্যাবাউট ইস্যুস, হ্যাঁ, যেটা দ্যাট কল ফর প্র্যাগম্যাটিক ডিসকাশনস, যেটার বাস্তবিক আলোচনা করা, বাস্তবমুখী আলোচনা দরকার, ওকে, এনগেজিং, যে আলোচনার মধ্যে আহ, সরকার অন্তর্ভুক্ত থাকবেন, যে আলোচনায় সরকার সরকার সিভিল সোসাইটি, কমিউনিটি লিডার্স এবং সচেতন নাগরিক যারা, তাদেরকে অন্তর্ভুক্ত করে, হ্যাঁ, এই আলোচনা বাস্তব আলোচনা করা দরকার, মানে এরকম বলা হচ্ছে আর কি, হ্যাঁ? আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আমরা তাহলে আজকে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, সেখানে হচ্ছে গ্রামার টপিক। টপিকের নাম হচ্ছে জয়নিং সেন্টেন্স। কয়েক ভাগ হতে পারে। জয়নিং সেন্টেন্স এই টপিকটার উপরে 35তম বিসিএসে প্রশ্ন আসছিল, 10 নম্বর ছিল। 37তম বিসিএসে প্রশ্ন আসছিল, 10 নম্বর ছিল। 37তম বিসিএসে প্রশ্ন আসছিল, 10 নম্বর ছিল। তাহলে পরপর তিনটা বিসিএসে জয়নিং সেন্টেন্সের উপর প্রশ্ন আসে, এরপরে 37-এর পর থেকে আর আসেনি। তাহলে আসে নাই মানে হচ্ছে এমন নয় যে এটা আর আসবে না। এই জন্য আমাদের বিসিএস এ যেহেতু গ্রামার লেখা আছে 30 নম্বর রিটেনে, তো সেখানে আমরা ভোকাবুলারিটাকে প্রায়োরিটি দেবো, কিন্তু গ্রামারের কিছু টপিক আমরা অবশ্যই শিখে যাব। কারণ যে কোনো দুই পাশ থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এক পাশে প্রস্তুতি থাকলে আরেক পাশ কিন্তু তোমার অরক্ষিত থেকে যায়। যাতে করে আমরা দুই দিক দিয়ে প্রশ্ন আসতে পারে, তাহলে গ্রামারের প্রশ্ন দিতে পারে, ভোকাবুলারির প্রশ্ন দিতে পারে। তাহলে আমরা জানা থাকলে দুইটা অ্যান্সার করতে পারবো, আর যদি জানা না থাকে তাহলে শুধু একটা পারবো আর একটা পারবো না। তা আমি অবশ্যই তোমাদের সবসময় বলে আসছি ভোকাবুলারিটাকে জোর দাও, সিনোনিম অ্যান্টোনিমকে জোর দাও, ওয়ার্ড ফরমেশনকে জোর দাও,
হ্যাঁ, ওয়ার্ড মিনিংটাকে জোর দাও। তিনটা টপিক বলে দিয়েছি আমার বই থেকে, ওয়ার্ড ফরমেশন, সিনোনিম অ্যান্টোনিম এবং স্পেলিং টপিকের মধ্যে যেই 4 নম্বর থেকে 12 নম্বর যে টপিকগুলো আছে স্পেলিং টপিকে, সেখানে যে ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ডের পাশে, এগুলো শেখার জন্য বলেছি। তো আশা করছি তোমরা এগুলো পড়লে একটা ফিডব্যাক পাবা, অন্তত একটা আইডিয়া পাবা। হুবহু কমন না পড়লে একটা আইডিয়া পেয়ে যাবা। তো এটা তোমাদের জন্য আমার পরামর্শ। প্রিমিয়ার বকলের বইটা থেকে এগুলো পড়তে বলেছি। এখন আমরা গ্রামারের যে টপিকগুলো আসবে সেই টপিকগুলোর উপর আমরা একটা আইডিয়া নেব। ঠিক আছে? তো গ্রামার টপিকের মধ্যে আমি যেহেতু 9 নম্বর এবং 10 নম্বর দুইটা ব্যাচকে মিলিয়ে কথাগুলো বলছি, তো আমরা কমন টপিকগুলো যেই দুই ব্যাচের জন্য যেই টপিকগুলো আমাদের কাজে লাগবে সেই টপিকগুলো শেষ করি। তারপর আমরা 10 নম্বর ব্যাচের জন্য আমি যেই টপিকগুলো বাকি আছে এগুলো আমরা আবার আলোচনা করব। জয়েনিং সেন্টেন্সের মধ্যে আমরা যেটা শিখবো যে দুই জোড়া বাক্য দেওয়া থাকবে, 5 জোড়া বাক্য দিবে, 2টা করে বাক্য দেওয়া থাকবে প্রতি জোড়ায়। তাহলে এই বাক্যগুলোকে তোমাকে কি করতে হবে, একটা বাক্যে সিঙ্গেল বাক্যে রূপান্তর করতে হবে। তো অনেক সময় বলা থাকে যে নিচের জোড়া বাক্যগুলিকে আহ কি করবে, কোঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করো, নিচের জোড়া বাক্যগুলিকে কোঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করে একটি সিঙ্গেল বাক্য পরিবর্তন করো। তাহলে তোমাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট মার্কার। তাহলে 2টা বাক্য দিবে, এই 2টা বাক্যকে যোগ করতে হলে তোমার কোঅর্ডিনেট মার্কারের কথা বলা হচ্ছে। এখন যদি তুমি কোঅর্ডিনেট মার্কার কোনগুলা না চিনো, তাহলে কিন্তু তুমি বাক্য কারেক্ট হওয়া সত্ত্বেও অন্য মার্কার দিয়ে বাক্য তৈরি করে যদি বাক্য কারেক্ট হয় তাও নাম্বার পাবা না। আবার যদি বলা হয় যে নিচের জোড়া বাক্যগুলিকে সাবঅর্ডিনেট মার্কার দ্বারা, হ্যাঁ, সাবঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করো, করে একটা সিঙ্গেল বাক্য পরিণত করো, তাহলে সেখানে তোমাকে সাবঅর্ডিনেট মার্কার ইউজ করতে হবে। যদি অন্য মার্কার ইউজ করে বাক্য তৈরি করো, বাক্য কারেক্ট হলেও তুমি কিন্তু নাম্বার পাবে না। তাহলে সাবঅর্ডিনেট মার্কার কোনগুলা সেগুলো চিনতে হবে। আবার অনেক সময় বলা হয় নিচের জোড়া বাক্যগুলিকে ট্রানজিশন ইউজ করে একটা মানে যোগ করো। তো ট্রানজিশন কি কোনগুলা সেই ওয়ার্ড গুলো তোমাকে জানতে হবে। তাহলে এই প্রিপোজিশন দ্বারা 2টা বাক্যকে যোগ করতে বলা হয়। ঠিক আছে? এইভাবে বিভিন্ন ধরনের বাক্য আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব কিভাবে 2টা বাক্যকে আমরা একটা বাক্য করব। সেটার জন্য আমরা প্রশ্নের নির্দেশনা আগে ফলো করতে হবে। প্রশ্নের মধ্যে কি বলছে, নিচে জোড়া বাক্যগুলিকে কোঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করতে বলছে, নাকি সাবঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করতে বলছে, নাকি অন্য কিছু দ্বারা যোগ করতে বলছে। তাহলে লক্ষ্য করো, যদি যদি সাবঅর্ডিনেট মার্কার দ্বারা 2টি বাক্যকে যোগ করতে বলে তাহলে মনে করবা বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর যদি বলা হয় যে কোঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করতে বলে অথবা ট্রানজিশন দ্বারা যোগ করতে বলো, তাহলে ওই বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে কোঅর্ডিনেট অথবা ট্রানজিশন দ্বারা যখন 2টা বাক্যকে আমরা একটা বাক্যে যোগ করব তখন এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর প্রিপোজিশন দ্বারা যখন আমরা 2টা বাক্যকে একটা বাক্য করব তখন এটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? তো এখন আমরা এই ইয়েতে আমরা একটু ডায়াগ্রামটাকে ফলো করি। হ্যাঁ, প্রথমত আমরা এটা বোঝার জন্য একটা ডায়াগ্রামের সাহায্য নেব। সবাই একটু ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করো, আমি একটু করলে তারপরে তোমরা চেষ্টা করো, হ্যাঁ, আমার পরে। আর একটা জিনিস জানার ছিল স্যার। একটু একটু আমি লিখে নিই। লেখাটা শেষ করে নিই।
ওকে, বলো কে প্রশ্ন করতে চাও? স্যার হ্যাঁ বলো। আমার জিজ্ঞাসা ছিল যে স্যার give a suitable title of the pages and what is the pages জবাব। এখন স্যার হুম মানে এগুলোর জন্য তো 3 নাম্বার করে। আমরা যখন এই আরো তো 8টা প্রশ্ন বাকি থাকে, এগুলা যখন লিখবো স্যার, এগুলাতে তো কমপক্ষে 3 লাইন করে লিখবো। তখন তো হ্যাঁ, এগুলা 3 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন করে লিখবে, হ্যাঁ। স্যার যখন এগুলা বড় হয়ে যাবে ওগুলা থেকে তখন একটা নেগেটিভ প্রভাব পড়বে না স্যার? হ্যাঁ, খুব এত বড় করা যাবে না, যেটা মানে মানে ইয়া লাগে, বিরক্তি লাগে, ঠিক আছে। আমি বলছি 3 লাইন 4 লাইন 5 লাইন এগুলো লেখা যায়, 5-6 লাইন লেখা যায়, ঠিক আছে, হাফ পেজ লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, লেখা যায়। তো পয়েন্ট আকারে লেখার চেয়ে পয়েন্ট গুলোকে বাক্য আকারে লিখলে ভালো হবে। হ্যাঁ, মানে হুবহু আচ্ছা পয়েন্ট হচ্ছে, কারণ পয়েন্ট হচ্ছে এখানে তো গ্রামাটিক্যাল তোমার ইয়েটা অনেক সময় দেখে, স্ট্রাকচারটা দেখে তুমি শুদ্ধ করে বাক্য লিখতে পারো কিনা। ঠিক আছে, বাকিগুলো বাক্য তো লেখা সম্ভব না, কারণ এখানে আমরা যেটা যে দুইটা আছে সেটা আমি জাস্ট একটু চেষ্টা করেছি তোমাদের মধ্যে যারা বেশি উইক, হ্যাঁ, আলট্রা পোর, হ্যাঁ, তাদের জন্য একটু সামান্য চেষ্টা করেছি। একদম যদি অন্তত একদম না পারার চেয়ে অন্তত এই বাক্যগুলো মুখস্থ বল লিখতে পারলো, অন্তত কিছুটা ইয়ে পাওয়া যেতে পারে। স্যার এটা কি ইভেন দেওয়া হবে? হ্যাঁ, ইভেন দো, দো, অল দো, ইভেন দো, একই জিনিস। হ্যাঁ, দো, অল দো, ইভেন দো। দেখো, এটা হচ্ছে সাবঅর্ডিনেট, এটা হচ্ছে কোঅর্ডিনেটস, এটা হচ্ছে ট্রানজিশনস, এটা হচ্ছে প্রিপোজিশনস। আর এখানে হচ্ছে মোরওভারের পরে কি লিখছেন? কোথায়? মোরওভার। ও, মোরওভারের পরে লিখছি তোমার বাই প্লাস জিরান্ট। বাই বাই প্লাস প্লাস জিরান। জিরান্ট, বাই প্লাস জিরান্ট, এটা এই প্রিপোজিশন ইয়েতে। আর মোরওভার নিচে আছে আদারওয়াইজ উইদাউট প্লাস জিরান্ট। এর নিচে কি আছে স্যার? বলো, কন্ডিশন হচ্ছে ইফ দিয়ে, কন্ডিশন হচ্ছে সাবঅর্ডিনেট মার্ক হচ্ছে, যেমন ইফ, কন্ডিশন বুঝলে ইফ দ্বারা যোগ করতে হয়, তোমার আনলেস দ্বারা যোগ করতে হয়। ইফ এর সাথে নট থাকতে পারে, হ্যাঁ, আনলেস আর ইফ নট একই জিনিস, আর ইফটা অ্যাফার্মেটিভ। আর ইফ দিয়ে শুধু বা ইফ যুক্ত বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোঅর্ডিনেট মার্কার এন্ড এর সাহায্যে যোগ করা যায়। আর ইফ ইফ অথবা ইফ এর সাথে নট থাকলে অথবা আনলেস থাকলে তাহলে সেটাকে অর দ্বারা যোগ করা যায়, অথবা আদারওয়াইজ দ্বারা যোগ করা যায়, অথবা উইদাউট প্লাস জিরান দ্বারা যোগ করা যায়। স্যার ইভেনে কি টিএন হবে ওটা? ইভেন, না না, ইভেন, ইভেন, ইভিইএন, ইভিইএন, ইভেন, THOUGH, ইভেন দো। আর হচ্ছে অল দো, ALTHOUGH। বুঝছে? এটা জি জি এর ইয়েটা নিচে নেমে গেছে। তোমরা কি বুঝতে পারছো? টেবিলটা কি বুঝতে পারছো? মানে একটা সরি টেবিলে আমরা সিম্পল, জি কম্পাউন্ড, স্যার। কমপ্লেক্স সব নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, জয়েনিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই তিনটা জিনিসকে বেশি প্রায়োরিটি দিব। আমরা যে বাক্যগুলো লিখবো, বিশেষ করে আমরা যে বাক্যগুলো লিখবো, দুইটা বাক্যের মধ্যে আমরা দেখবো দুইটা বাক্যের মধ্যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 3 ধরনের সম্পর্ক পাই। আমরা দুই জোড়া বাক্যকে আমরা যখন একটা বাক্যে জয়েন করি, তখন আমরা এই দুই জোড়া বাক্যের মধ্যে আমরা খেয়াল করি, কথা বলো না প্লিজ। আমরা দুইটা বাক্যকে যখন একটা বাক্যে জয়েন করব, তখন আমরা দুইটা বাক্যের মধ্যে আমরা রিলেশনশিপটা আগে খুঁজে বের করব। দুইটা বাক্যের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট সম্পর্ক থাকে। কজ এন্ড এফেক্ট, কারণ এবং ফলাফল। কারণ এবং ফলাফল। যে পড়াশোনা করে নাই সে পরীক্ষায় ফেল করলো, তাহলে পড়াশোনা করে নাই এটা হচ্ছে কারণ, পরীক্ষায় ফেল করলো এটা হচ্ছে ফলাফল। তাহলে কারণ এবং ফলাফল এরকম দুইটা বাক্যের মধ্যে এরকম সম্পর্ক থাকে। আবার দুইটা বাক্যের মধ্যে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বলতে সে গরিব কিন্তু সৎ, সে পড়াশোনা করে নাই কিন্তু পরীক্ষায় পাশ করেছে, ঠিক আছে। তো এরকম এটা হচ্ছে কন্ট্রাস্ট, ঠিক আছে। তো এই কন্ট্রাস্ট বোঝায় দুইটা দুইটা বাক্যের মধ্যে আমরা দেখতে পারি কি রিলেশনশিপ গুলো কেমন, এগুলো খুঁজতে হবে। তো দুইটা বাক্যের মধ্যে রিলেশনশিপ কজ এন্ড এফেক্ট থাকতে পারে, অথবা কন্ট্রাস্ট গরিব কিন্তু সৎ এরকম সম্পর্ক থাকতে পারে, অথবা কন্ডিশন থাকতে পারে তুমি আসলে আমি যাব, তুমি আসলে আমি যাব, পড়াশোনা করলে পাশ করবে, ঠিক আছে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ঠিক আছে, এরকম ভাবে এগুলো হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, তাহলে এই কন্ডিশন, তো দুইটা বাক্যের মধ্যে হয় কন্ডিশন থাকে, অথবা কন্ট্রাস্ট থাকে, অথবা কজ এন্ড এফেক্ট থাকে। তাহলে আমরা
দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট বুঝে থাকলে, সম্পর্ক থাকলে, এই দুইটা বাক্যকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, আমরা যদি দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ খুঁজে পাই, আমরা তখন কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য আমরা কোন ধরনের কনজাংশন গুলোকে নেব? আমরা দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ পাইলে ওই দুইটা বাক্যকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই, তাহলে ওই দুইটা বাক্যকে আমরা বিকজ অথবা অ্যাজ অথবা সিন্স এই কনজাংশন গুলি দ্বারা, এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দ্বারা যোগ করতে হবে, অন্য কনজাংশন দ্বারা যোগ করা যাবে না। আবার দুইটা বাক্যের মধ্যে যদি কন্ট্রাস্ট থাকে, গরিব কিন্তু সৎ, ওই দুইটা বাক্যকে যদি আমরা সাবঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করতে চাই, সেই মার্কার গুলো হবে দ অথবা অল দ অথবা ইভেন দ, এর বাইরে অন্য মার্কার চিন্তা করার দরকার নেই। আর কন্ডিশন বুঝলে ওই দুইটা বাক্যকে যোগ করার জন্য আমরা ইফ অথবা আনলেস এই মার্কার গুলোর যে কোনো একটা নিব। এবার অনুরূপ ভাবে আমরা যেই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি, সেই বাক্যটাকে কিন্তু কম্পাউন্ডও করতে পারি, সিম্পলও করতে পারি। এবার কমপ্লেক্স সেন্টেন্সটাকে কজ এন্ড এফেক্ট বুঝলে বিকজ অথবা অ্যাজ সিন্স। এবার প্রশ্ন হচ্ছে, যে দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট সম্পর্ক আছে, সেই দুইটা বাক্যকে যদি আমরা কোঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করতে বলে অথবা ট্রানজিশন দ্বারা যোগ করতে বলে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ বুঝলে যে বাক্যটাকে আমরা বিকজ দ্বারা যোগ করতে পারছি, তাহলে এই বাক্যটাকে, সেম বাক্যটাকে আমরা কোঅর্ডিনেট মার্কার ফর অথবা সো দ্বারা যোগ করতে পারবো, অথবা দেয়ারফর দ্বারা যোগ করতে পারবো। ঠিক আছে? আর প্রিপোজিশন বিকজ অফ অথবা ডিউ টু দ্বারা যোগ করতে পারবো, সেটা বলা হচ্ছে। এখন তুমি নির্ভর করছে দুইটা বাক্য দ্বারা কজ এন্ড এফেক্ট বুঝলে তোমাকে কোন মার্কার দ্বারা যোগ করতে বলবে, তোমাকে কি কোঅর্ডিনেট মার্কার নাকি সাবঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করতে বলছে, এটা তোমাকে আগে দেখে নিতে হবে, প্রশ্নের মধ্যে দেখে নিতে হবে। তো আমরা এখন সম্পর্কগুলো একটু বুঝি। তো দুইটা বাক্যের মধ্যে কন্ট্রাস্ট বুঝলে ওই দুইটা বাক্যকে আমরা কমপ্লেক্স সেন্সে পরিবর্তন করতে হলে কি নেব? দ, অল দ অথবা ইভেন দ, এই মার্কার গুলো দ্বারা যোগ করব। আবার দুইটা বাক্য দ্বারা কন্ট্রাস্ট বুঝলে দ, অল দ এর পরিবর্তে আমরা যদি কোঅর্ডিনেট মার্কার যোগ করতে বলে, তখন আমরা বাট অথবা ইয়েট এই মার্কার গুলো দ্বারা যোগ করব, অথবা হাউএভার অথবা নেভারদিলেস এগুলো দ্বারা যোগ করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবো। আবার সিম্পল সেন্টেন্স করার জন্য আমরা ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এই মার্কার গুলো সাহায্য নিতে পারবো। আর দুইটা বাক্যের মধ্যে কন্ডিশন বুঝলে তাকে আমরা ইফ দ্বারা যোগ করতে পারবো অথবা আনলেস দ্বারা যোগ করতে পারবো। এবার ইফ দ্বারা যে বাক্যটাকে যোগ করব, সেই বাক্যটাকে আমরা কোঅর্ডিনেট মার্কার এন্ড এর সাহায্যে যোগ করতে পারবো। আর আনলেস অথবা ইফ নট দ্বারা যেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা তৈরি করব, যোগ করব, সেই বাক্যটাকে আমরা কোঅর্ডিনেট মার্কার অর দ্বারা যোগ করতে পারবো। আর ট্রানজিশন আদারওয়াইজ দ্বারা যোগ করতে পারবো। আর প্রিপোজিশন উইদাউট প্লাস জিরান দ্বারা যোগ করতে পারবো। সিম্পল করার জাস্ট এটি এখানে বলা হয়েছে। আমরা একটা টেবিলের মধ্যে আমরা পুরো জিনিসটাকে নিয়ে আসলাম। আমরা এখন দেখাবো কিভাবে এটা করতে হবে। হ্যাঁ, বলো আমার বলো। একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ, স্যার, ওই যে দেয়ারফর দিয়ে যুক্ত করলে এটা কোন সেন্টেন্স হবে স্যার? এটা কম্পাউন্ড হবে, কম্পাউন্ড। আর হ্যাঁ, বিকজ অফ দিয়ে যুক্ত করলে? বিকজ অফ দ্বারা যোগ করলে সিম্পল সেন্টেন্স হবে। থ্যাংক প্রিপোজিশন ইউ স্যার। দেখো, বিকজ অফ না, বলো প্রিপোজিশন দ্বারা যোগ করলে সিম্পল হয়ে যাবে। আর ট্রানজিশন স্যার, কিংবা কোঅর্ডিনেট দ্বারা যোগ করলে বাক্যটা কম্পাউন্ড হবে। আর সাবঅর্ডিনেট দ্বারা যোগ করলে বাক্যটা কমপ্লেক্স হবে। কমপ্লেক্স হয়েছে স্যার, থ্যাংক ইউ। আর কমপ্লেক্স সেন্টেন্সের সাথে সাবঅর্ডিনেট কনজাংশন, আর কম্পাউন্ড সেন্টেন্সের সাথে হচ্ছে কোঅর্ডিনেট অথবা ট্রানজিশন, আর সিম্পলের সাথে হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, এটা খেয়াল করবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছো যে কোনো মার্কার দ্বারা যোগ করলে, এবং যদি মার্কার উল্লেখ না থাকে তাহলে কি হবে? মার্কার যদি উল্লেখ না থাকে তাহলে যে কোনো একটা দ্বারা যোগ করলে হবে। তোমাকে যদি বলে দেয় নিচের জোড়া বাক্যগুলিকে একটা সিঙ্গেল বাক্যে রূপান্তর করো, তখন তুমি এই বাক্যটাকে, হ্যাঁ একটু ক্লাস বলো বলো বলো। ঠিক আছে, আমি আমার 2 তারিখে আসবো, ছেলেটা আসবো 2 তারিখে, আসবো 2 তারিখ 3 তারিখে আসছি। হ্যাঁ, 2 তারিখ 3 তারিখ থাকবো ছেলে। আচ্ছা, 2 তারিখে তাহলে কথা বলবো, 2 তারিখ। হ্যাঁ, 2 তারিখ তো দেখা হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি কি জন্য বলছিলা? স্যার যদি উল্লেখ করে কোঅর্ডিনেট দেয়। মার্কার শো থাকলে স্যার হ্যাঁ, আমি বলছি ট্রানজিশনের ওখানে কি হবে স্যার? কোনটা কোনটা। স্যার প্রথমটা স্যার, হ্যাঁ হ্যাঁ, কোঅর্ডিনেট মার্কার শো থাকলে। কি দল তো থাকলে। না স্যার, ফর আর শো স্যার, এই যে কোঅর্ডিনেট মার্কারের কথাটা হ্যাঁ বলছি হ্যাঁ, স্যার, ওখানে ফর আর শো ট্রানজিশনে কি থাকলে হবে? এটা ওই যে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এগুলো কোঅর্ডিনেট মার্কার দ্বারা দুইটা বাক্য যোগ করলে বাক্যটা হবে কম্পাউন্ড।
ট্রানজিশন স্যার দ্বারা দুইটা বাক্য যোগ ট্রানজিশনের করলে বাক্যটা হবে কম্পাউন্ড। হ্যাঁ, স্যার ওখানে ফর থাকলে ট্রানজিশনে দেয়ার ফর দিব, তাহলে সো থাকলে কি দিব স্যার? সো থাকলেও দেয়ার ফোর্স, মানে কিভাবে হবে এটা উল্লেখ করিনি এখনো। ফর থাকলে সো থাকলে কিভাবে করবে এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, স্ট্রাকচারটা আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? এখন আচ্ছা দেখো, আমি বোঝার চেষ্টা করো। তোমাকে যদি বলে নিচের জোড়া বাক্যগুলিকে সাবঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করো, ঠিক আছে, তখন তুমি সাবঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করতে হবে। আর নিচের জোড়া বাক্যগুলিকে কোঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করো, তাহলে তোমাকে কোঅর্ডিনেট মার্কার অথবা ট্রানজিশন দ্বারা যোগ করতে হবে। আর যদি নিচের জোড়া বাক্যগুলিকে প্রিপোজিশন দ্বারা যোগ করো, মানে ওপেনার দ্বারা যোগ করো, তখন প্রিপোজিশন দ্বারা যোগ করতে হবে। আর যদি এটা বলে দেয় যে নিচের জোড়া বাক্যগুলিকে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করো, সিঙ্গেল বাক্যে, সেই ক্ষেত্রে তুমি ওই যে বিকজ দ্বারা যোগ করলে হবে, সো দ্বারা যোগ করলে হবে, দেয়ারফর দ্বারা যোগ করলে হবে, বিকজ অফ দ্বারা যোগ করলে হবে, ঠিক আছে? এটা তুমি খেয়াল করবা। হ্যাঁ, ক্লাস অনলাইন ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা দেখো, যদি বলে যে দেখো, যদি বলে যে যে কোনো মার্কার, তাহলে তুমি যেই বাক্যটাকে দল দ্বারা যোগ করতে পারবা সেটাকে বার দ্বারা যোগ করতে পারবা, হাওয়ার দ্বারা যোগ করলে হবে, তুমি যে কোনো একটা মার্কার দ্বারা যোগ করলে হবে। কিন্তু এটা খেয়াল করবা, বিকজ দ্বারা যেটাকে যোগ করবা সেটাকে কিন্তু বিকজ এর পরিবর্তে রিপ্লেসমেন্ট হচ্ছে ফর অথবা সো অথবা দেয়ার ফোর। কিন্তু তুমি বিকজ দ্বারা যে বাক্য যোগ করা যায়, এটাকে যদি বার দ্বারা যোগ করো তাহলে কিন্তু তুমি জিরো পাবা, কারণ এটা তো মিলবে না। মানে বিকজ এর রিপ্লেসমেন্ট কি ফর অথবা সো অথবা দেয়ার ফোর, এটা খেয়াল করতে হবে। আর অল দো এর রিপ্লেসমেন্ট হচ্ছে বাট অথবা ইয়েট অথবা হাউএভার অথবা ডেসপাইট। আর ইফ এর রিপ্লেসমেন্ট হচ্ছে এন্ড, হ্যাঁ, অথবা মোরওভার অথবা বাই প্লাস জিরান। আর আনলেস অথবা ইফ নট এর রিপ্লেসমেন্ট হচ্ছে অর অথবা আদারওয়াইজ অথবা উইদাউট প্লাস জিরান। এগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট। আমরা একটু প্র্যাকটিসটা গেলে বুঝতে পারবো। এখন আমরা একটু এই টেবিলটার পাশাপাশি আমরা একটু স্ট্রাকচার গুলো দেখাই। হ্যাঁ, সম্পর্কটা দেখো, দুইটা বাক্যের মধ্যে তোমাকে সম্পর্কটা দেখতে হবে। দুইটা বাক্যের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট সম্পর্ক থাকে, তাহলে সাবঅর্ডিনেট মার্কার বিকজ অথবা এজ অথবা সিন্স দ্বারা যোগ করব। আর কোঅর্ডিনেট মার্কার ফর অথবা সো দ্বারা যোগ করব। আর ট্রানজিশন দেয়ারফর দ্বারা যোগ করব। সবসময় খেয়াল করবা, কোঅর্ডিনেট মার্কার এবং ট্রানজিশন এইটার দুইটার যে কোনো একটা দ্বারা কোনো বাক্য যোগ করলে ওই বাক্যটা হয়ে যাবে কম্পাউন্ড। আর সাবঅর্ডিনেট মার্কার দ্বারা একটা বাক্য দুইটা বাক্য যোগ করলে বাক্যটা হয়ে যাবে কমপ্লেক্স। এটা খেয়াল করবা। আমরা আবার কিছু বাক্য দেই, স্ট্রাকচার দিচ্ছে। লক্ষ্য করো, এবার লেখো, তোমরা নোট লেখো। দুটি বাক্যের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ থাকে, দুটি বাক্যের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ থাকে, তাহলে এজ অথবা বিকজ দ্বারা যোগ করলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। দুটি বাক্যের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ থাকে, তাহলে তাহলে এজ অথবা বিকজ দ্বারা যোগ করে কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবং সো ফর অথবা দেয়ারফর দ্বারা যোগ করলে কম্পাউন্ড হবে। সো কমা ফর অথবা দেয়ারফর দ্বারা যোগ করলে কম্পাউন্ড সেন্টেন্স হবে। এখন আমরা এই স্ট্রাকচারটা দেখাবো। বিকজ দ্বারা যোগ করলে বা এস দ্বারা যোগ করলে স্ট্রাকচার কি হবে, তো লক্ষ্য করো। কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার দেখো, বিকজ দ্বারা কজ এন্ড এফেক্ট বুঝালে বিকজ, যদি বিকজ দ্বারা যোগ করি তাহলে স্ট্রাকচার কি হবে? আমরা বিকজ প্লাস কজ সেন্টেন্স প্লাস কমা প্লাস এফেক্ট সেন্টেন্স, কমা প্লাস এফেক্ট। তো লক্ষ্য করো, এই যেখানে বিকজ আছে এখানে কিন্তু এজও ইউজ করতে পারবা, হ্যাঁ, অথবা তুমি সিন্স ইউজ করতে পারবা। তাহলে কজ কি? কজ মানে কারণ, যেই বাক্যটা দ্বারা কারণ বুঝাবে এই বিকজ এর পরে এই কারণটা বসবে। আর এরপরে কমা, কমা দেওয়ার পর এফেক্ট মানে ফলাফল, তাহলে ফলাফল বাক্যটা কজ এর পরে কমা দিয়ে ফলাফলটা বসবে। এখন তুমি বাক্যটাকে এইভাবে নিতে পারো, বিকজটাকে বাক্যের মাঝখানে নিতে পারো। বিকজটা যদি এই কমার জায়গায় চলে যায়,
তাহলে কি হবে, পরের অংশটা আগে আসবে, মানে এফেক্টটা মানে এফেক্ট সেন্টেন্স, যেই বাক্যটা দ্বারা ফলাফল বোঝায় ওইটা আগে আসবে। এফেক্ট সেন্টেন্স প্লাস বিকজ এর জায়গায় অ্যাজ বসালে হবে, প্লাস কজ। সবসময় খেয়াল করবা কজটা সবসময় বিকজ এর পরে থাকবে, মানে বিকজ এর পরে কজটা থাকবে, এরপর কমা দিয়ে এফেক্টটা লিখবা। আর যদি বিকজটা মাঝখানে চলে যায় তাহলে এফেক্টটা আগে চলে আসবে, আর বিকজ এর পরে কজটা চলে যাবে। আমরা দুইটা বাক্য দিই কিভাবে যোগ করবে দেখো, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। দুইটা সেন্টেন্সের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ থাকে তাহলে ওই দুইটা বাক্যকে আমরা যেই সাবঅর্ডিনেট মার্কারটা দ্বারা যোগ করবো সেটার নাম হচ্ছে বিকজ অথবা এজ অথবা সিন্স। এগুলো খেয়াল করতে হবে, এর বাইরে না। হ্যাঁ? যেমন আমি একটা বাক্য দিচ্ছি, লক্ষ্য করো যে আমি বললাম আওয়ার টিম লস্ট, আওয়ার টিম লস্ট, উই ওয়ার নট invited to the tournament। এখন বলা হলো আওয়ার টিম লস্ট, আওয়ার টিম লস্ট এটা একটা বাক্য, ফুল স্টপ। আবার উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট এটা আরেকটা বাক্য। এখন এই দুইটা বাক্যকে তোমাকে যোগ করতে বলা হয়েছে সাবঅর্ডিনেট মার্কার দ্বারা। এই দুইটা বাক্যকে তোমাকে বলা হলো সাবঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করো অথবা কোঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করো। যদি এটা বলা হয় তুমি কিভাবে যোগ করবা, তো দুইটা বাক্য দেওয়া হয়েছে মাত্র, কিন্তু কোন মার্কার দ্বারা যোগ করবে এটা কিন্তু বলা হয়নি। তাহলে তোমাকে চিন্তা করতে হবে এই দুইটা বাক্যের মধ্যে রিলেশনশিপটা কি, এই দুইটা বাক্যের মধ্যে রিলেশনশিপ কি কজ এন্ড এফেক্ট নাকি কন্ট্রাস্ট নাকি কন্ডিশন, এই রিলেশনশিপটা খুঁজতে হবে তোমাকে। ঠিক আছে, তো তুমি যদি দেখো যে এই দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ আছে তাহলে তুমি কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য বিকজ অথবা এজ এর কথা ভাববা, আর কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য ফর অথবা সো অথবা দেয়ার ফর এর কথা ভাববা, এর বাইরে না। তাহলে আসো, তাহলে আওয়ার টিম লস্ট আমাদের টিমটা হেরে গেল, উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট আমাদেরকে টুর্নামেন্টে দাওয়াত করা হয় নাই। তাহলে এই বাক্যের মধ্যে দুইটা বাক্যের মধ্যে রিলেশনশিপটা কি, আমরা কি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ পাচ্ছি নাকি কন্ট্রাস্ট নাকি কন্ডিশন পাচ্ছি? কজ এন্ড এফেক্ট। কজ এন্ড এফেক্ট। রাইট। তাহলে এটা হচ্ছে কি, যেহেতু আমাদের টিম হেরে গিয়েছিল তাই আমাদেরকে নিমন্ত্রণ করা হয় নাই। তার মানে যেহেতু হেরে গিয়েছিল তাহলে আওয়ার টিম লস্ট এটা হচ্ছে কারণ, তাহলে আমাদের টিমটা হেরে গিয়েছে আর এই জন্য আমাদেরকে দাওয়াত করা নাই। এই জন্য মানে ফলাফল, এজ এ রেজাল্ট, এজ এ রেজাল্ট আমাদেরকে দাওয়াত করা হয়নি। তাহলে কারণ হচ্ছে আমাদের টিমটা হেরে গিয়েছিল আর আমাদেরকে দাওয়াত করা হয়নি, এটা হচ্ছে ফলাফল। তাহলে এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ফলাফল। তাহলে কজের সাথে কি বসে, বিকজ বসে। বিকজ কথাটা সবসময় কজের আগে বসবে। তাহলে কি করবে, এই সূত্র করলে কি হবে, বিকজ, বিকজ আওয়ার টিম লস্ট কমা কমা, এই যে কমাটা দিতে হবে, কমাটা না দিলে বাক্য হবে না। বিকজ আওয়ার টিম লস্ট কমা উই এফেক্ট হচ্ছে উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট। তার মানে দেখো আমি বাইরে থেকে কিছু আনি নাই, কিন্তু শুধু খালি রিলেশনশিপটা ধরতে পারছি কিনা এটা দেখবে। হ্যাঁ, তাহলে বিকজ আওয়ার স্যার টিম এটা লস্ট, কন্ডিশনাল হলো না কেন? এটা কন্ডিশনালি বলো তো, বলো আহ, যদি, বলো যদি আমাদের টিম হেরে যেত আমাদেরকে টুর্নামেন্টে নিমন্ত্রণ করা হতো না, তাহলে এটা কি হতো? না স্যার হতো না। তাহলে এটার মধ্যে দেখো, যদি যদি আমাদের টিম হেরে যেত তাহলে আমাদেরকে টুর্নামেন্টে নিমন্ত্রণ করা হতো না। ঠিক আছে, অর্থপূর্ণ হলো। ঠিক আছে, তাহলে ইফ আওয়ার টিম লস্ট উই ওয়ার নট, হ্যাঁ উই ওয়ার নট, উই ওয়ার তো হবে না। তাহলে দেখো এটার কন্ডিশন হচ্ছে না, এই কারণে দেখো, তাহলে ইফ ইফ ক্লজ যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাই না, তাহলে তুমি মেইন ক্লজে কি হবে, উড মেইন ক্লজে প্লাস উড অথবা কুড হবে, তাই না, কিন্তু এখানে তো ওয়ার আছে, এই কারণে এটা হচ্ছে না। এখানে তো উড থাকতো তাইলে হতো। হ্যাঁ, বলো আওয়ার টিম লস্ট, বলো ইফ আওয়ার টিম লস্ট উই উড নট বি ইনভাইটেড, উই উড নট বি ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট, তাইলে আবার এটা হতো। হ্যাঁ, এখানে তো উড নট বি তো নাই, উড নট বি ইনভাইটেড কথা যদি এরকম থাকতো উড নট বি ইনভাইটেড তাহলে ইফের সূত্রে মিলে যেত, কিন্তু এখানে তো ইফের সূত্রে তুমি স্ট্রাকচারে মিলছে না। স্যার যদি এরকম দুইটা শর্ত মিলে যায় তখন কি করব? না, দুইটা অর্থ মিলে গেলে তো তুমি তো বাক্য তো চেঞ্জ করা লাগছে না, তো ওখানে তো যে দুইটা বাক্য দিবে সেই দুইটা বাক্য চেঞ্জ করা লাগবে না তেমন, মানে ওখানে টেন্স না চেঞ্জ না করা স্যার, লাগবে। বলতেছি যে দুইটা শর্ত যদি মিলে যায়, ধরেন ইফেক্ট এন্ড কজে মিলে গেল আবার কন্ডিশনও মিলে গেল, এরকম যদি দুইটা শর্তে মিলে যায় তখন কি করব এটা বলতে। কোনো অবস্থাতে মিলবে না। হ্যাঁ, বলো
এখানে কজ এন্ড এফেক্ট আর কন্ট্রাস্ট দুইটা এক হওয়ার কোনো সুযোগ নাই তো। তুমি দেখো, তুমি যদি বলো সে গরিব কিন্তু সৎ, তুমি কখনো বলতে পারবে না যে সে গরিব তাই সে সৎ। এইটা কিন্তু মিলে না কিন্তু। সে গরিব তাই সে সৎ, সে গরিব কিন্তু সৎ, দেখো দুইটা কিন্তু একসাথে যাবে না কিন্তু কখনোই। জি স্যার, বুঝতে পারছি। এবার কি বুঝতে পারছো? কারণ একটা আর একটা সতীনের মতন সম্পর্ক, হ্যাঁ, কজ এন্ড এফেক্ট আর কন্ট্রাস্ট, এটা তো মানে সতীনের মতন সম্পর্ক, ঠিক আছে? কন্ট্রাস্ট একটা বলিনি স্যার, কন্ডিশন বলছি। ও কন্ডিশন, বলো কন্ডিশনটা কিভাবে যাবে তো বলো, মিলে মিলে গেলে তো কন্ডিশন নিতে পারবা, যদি কন্ডিশন নিতে পারবা যদি ওই সূত্রে পড়ে। দেখো আমি কিন্তু বিকজ এই কন্ডিশনে যাবে না তো, কন্ডিশনে গেলে আর কজ এন্ড এফেক্টে যাবে না তো। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার কন্ডিশনে গেলে আর স্যার তখন কজ আর ইফেক্ট দেবো না। না 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 ঠিক না, আছে স্যার ওইটা যাবে না। তুমি স্ট্রাকচার কন্ডিশনে গেলে তো ইফের স্ট্রাকচার গুলো তোমার মুখস্থ রাখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। তুমি যখন কন্ডিশনে যাবা তখন ইফের যে স্ট্রাকচার গুলো আছে না, ইফের জি স্যার। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড, থার্ড হ্যাঁ, কন্ডিশন, এগুলো সেকেন্ড তো কন্ডিশন, তোমাদের থার্ড বেসিক তো কন্ডিশন। জানাই আছে। জি আমি তো স্যার। ধরে নিচ্ছি তোমাদের স্ট্রাকচার জানা আছে এগুলো, হ্যাঁ। জি স্যার, জানা আছে। ওকে স্যার। তাহলে এটা গেলো একটা, তাহলে এটাকে বুঝতে পারছি বিকজ আওয়ার টিম লস্ট, অথবা অ্যাজ আওয়ার টিম লস্ট, কমা উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট, অথবা এটাকে যদি ফরটা আগে নিয়ে আসো, উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট বিকজ আওয়ার টিম লস্ট, অথবা অ্যাজ আওয়ার টিম লস্ট, অথবা সিন্স আওয়ার টিম লস্ট, এভাবে নিতে পারো। তো তুমি বিকাশটা মাঝখানে নিলে ফরটা আগে আসবে, আগেরটা পরে চলে যাবে। ওকে, বুঝতে পারছি। আরেকটা বাক্য দেই, যেমন দেখো আওয়ার কার মুভড স্লোলি, visibility was poor in the fog। দেখো our car moved slowly, visibility was poor in the fog, তার মানে কি ওইটাই ট্রান্সফরমেশন সেন্টেন্সের, এটা জয়েনিং সেন্টেন্সের ট্রান্সফরমেশন সেন্টেন্স। আমি একটু জাস্ট ইয়ে করে দেখালাম আর কি, তোমাকে কজ এন্ড এফেক্ট, কন্ট্রাস্ট, কন্ডিশন এগুলো একটু আলাদা করে দেখালাম আর কি। তাহলে আওয়ার কার মুভ স্লোলি, আমাদের গাড়িটা আস্তে আস্তে চললো। ভিজিবিলিটি ওয়াজ পুয়ার ইন দ্য ফগ, বলো কুয়াশার মধ্যে দেখা যায়নি বললে চলে। তাহলে কোনটা এখানে কি কজ এন্ড এফেক্ট সম্পর্ক, নাকি কন্ট্রাস্ট, নাকি কন্ডিশন? স্যার কন্ট্রাস্ট। হ্যাঁ, এটা কন্ট্রাস্ট। দেখো তো কন্ট্রাস্ট, দেখো ভালো করে দেখো, হ্যাঁ। তাহলে কন্ট্রাস্ট হলে বলো আমাদের গাড়ি আস্তে আস্তে চললো, কন্ট্রাস্ট মানে কি বলো যদিও আমাদের গাড়ি আস্তে আস্তে চললো, তবুও দূরের জিনিস কুয়াশায় দেখা যাচ্ছিল না, নাকি যদিও আচ্ছা, কুয়াশায় দূরের জিনিস কজ এন্ড দেখা ইফেক্ট যাচ্ছিল না। স্যার। দেখো যদিও দূরের জিনিস কুয়াশায় দেখা যাচ্ছিল না, তবুও আমাদের গাড়ি আস্তে আস্তে কজ এন্ড চলছে। ইফেক্ট। হ্যাঁ, এই তো ভালো এটা করে বুঝতে হবে। কজ এন্ড ইফেক্ট স্যার। কজ এন্ড ইফেক্ট ফলাফল এখন তো বোঝাচ্ছে। কজ এন্ড এফেক্ট হবেই। হুম, স্যার আপনি তাহলে বলছেন না কজ এন্ড এফেক্ট হইলে স্ট্রাকচার চলে যাও। কজ এন্ড এফেক্ট হইলে স্ট্রাকচার কি? এটা এই দুইটা যে কোনো একটা। তাহলে যাও কজ কোনটা? তাহলে কজ হচ্ছে এটা, হচ্ছে কজ। বলো দূরের জিনিস দেখা যাচ্ছিল না, এটা হচ্ছে কজ। আর রেজাল্ট হচ্ছে এটা, ফলাফল হচ্ছে এফেক্ট মানে কি ফলাফল, রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে বিকজ এর সাথে কজ হবে। তাহলে বিকজ ভিজিবিলিটি ওয়াজ পোর ইন দ্য ফগ, কমা বলো আওয়ার কার মুভ স্লোলি, অথবা আওয়ার কার মুভ স্লোলি বিকজ ভিজিবিলিটি ওয়াজ পোর ইন দ্য ফগ। কম্পাউন্ড কিভাবে করবেন স্যার? সবাই কি বুঝতে পারছো? স্যার এটা কি কম্পাউন্ড? হ্যাঁ, কম্পাউন্ড কিভাবে করবো আসতে যাই, স্যার। এবার এবার আসো কম্পাউন্ডে স্যার কিভাবে। আবার একটু বলেন স্যার। ওকে, তুমি যদি নিচের স্ট্রাকচারে কমপ্লেক্স করো তাহলে কি হবে? আওয়ার কার মুভ স্লোলি বিকজ ভিজিবিলিটি ওয়াজ পুয়ার ইন দ্য ফগ। আর যদি বিকজটাকে শুরুতে আনো তাহলে বিকজ, তাহলে এই ফরটা এখানে আসবে। তাহলে বিকজ ভিজিবিলিটি ওয়াজ পুয়ার ইন দ্য ফগ, তারপর কমা, তারপর লেখো আওয়ার কার মুভ স্লোলি। স্যার স্যার জি স্যার, জি স্যার। আমাদের কার যদি ফাস্ট চলতো সেক্ষেত্রে কি ভিজিবিলিটি ভালো হতো? এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? তখনও তো যে দেখো, তখন যদি বলো ভিজিবিলিটি ওয়াজ পুয়ার ইন দ্য ফগ, আওয়ার কার মুভ ফাস্ট, তাহলে এটা বিপরীত হয়ে যেত, কন্ট্রাস্ট হয়ে যেত, যে দূরের জিনিস দেখা যাচ্ছিল না তবুও আমাদের গাড়ি দ্রুত চলছিল। তার মানে কি যদিও
দূরের জিনিস দেখা যাচ্ছিল না, তবুও আমাদের গাড়ি দ্রুত চলছিল, তার মানে এটা কন্ট্রাস্ট হয়ে যেত। স্যার হ্যাঁ, স্যার আওয়ার কার মুভ স্লোলি স্যার, বিকজ ভিজিবিলিটি স্যার, বিকজ আগে কি স্যার কমা বসবে? না না, আওয়ার কার মুভ স্লোলি, দেখো বিকজ যদি মাঝখানে বসে তাহলে কমা আছে কি? এই যে বিকজ যদি মাঝখানে থাকে কমা লাগবে না, সরি আর স্যার, বিকজটা বাক্যের শুরুতে বসে, এস যদি বাক্যের শুরুতে বসে তাহলে কমাটা লাগবে, স্ট্রাকচারটা ফলো করবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এসেতে আমি অবশ্যই তোমাদেরকে স্ট্র্যাটেজি কিছু বলবো। একজন প্রশ্ন করেছে যে এই মুহূর্তে আমাদের পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হবে। হ্যাঁ, এটা একটু একটু পরে আমি টপিকটা আবার হারাই ফেলতে পারি। এটা আলোচনা করে নেই, তারপরে আমি দিচ্ছি স্ট্র্যাটেজিটা, খেয়াল করো। যদি তুমি এবার লেখো কজ এন্ড এফেক্ট বোঝালে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে গঠন করব। যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হবে এরকম, লক্ষ্য করো। এফেক্ট স্ট্রাকচারটা তোমরা স্ট্রাকচারটা ফলো করবে, বলো এফেক্ট সেন্টেন্স প্লাস কমা প্লাস ফর প্লাস কজ সেন্টেন্স। দেখো এই স্ট্রাকচার ফলো না করলে কিন্তু ভুল হবে, বাক্য ভুল হবে। তো বাক্য এই ফরটা সবসময় বাক্যে মাঝখানে বসবে, তাহলে ফরের আগে কমাটা দেওয়া লাগবে মাস্ট। অর লক্ষ্য করো, অর কজ সেন্টেন্স প্লাস কমা প্লাস সো প্লাস এফেক্ট সেন্টেন্স। তাহলে লক্ষ্য করো, সো এবং ফর দ্বারা যোগ করলে বাক্যটা কম্পাউন্ড হয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে, ফর এবং সো এর ক্ষেত্রে কজ আর এফেক্টটা কোথায় বসে? আমরা আফটার বিফোরের ব্যবহার শিখেছি, আফটার এবং বিফোরের ব্যবহার শিখেছি তো, নাকি মনে আছে? তাহলে আফটার বিফোরের ব্যবহার আমরা কি শিখছি? যে বিফোরের আগে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। অনুরূপভাবে কম্পাউন্ড সেন্টেন্সে দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে ফর এবং সো এর ক্ষেত্রে কি হবে দেখো। কম্পাউন্ড সেন্টেন্সে বলো কজ সেন্টেন্সটা ফরের পরে এবং সো এর আগে বসবে। বলো কজ সেন্টেন্সটা কোথায় ফরের পরে বসে আর সো এর আগে বসে কজ। এটা খেয়াল করবে, জাস্ট উল্টাই দিবা। হ্যাঁ, তাহলে আগে যে দুইটা বাক্য করেছো সেই অনুযায়ী এই দুইটা বাক্যকে অ্যাড করো তো, দেখি কেউ পারে কিনা দেখি। তোমরা একটু করে দেখো তো দেখি, এই দুইটা স্ট্রাকচারে আগের একটা বাক্যকে করে দেখো দেখি। Our car moved slowly. So Our car moved slowly for visibility was poor in the fog. গুড, আওয়ার কার মুভ স্লোলি, দিছে এফেক্ট। জি কমাটা স্যার। দিছে, কমাটা দিতে হবে কিন্তু, কমা না জি দিলে স্যার, কিন্তু কমা ভুল হবে। এরপর ফর। ফর ভিজিবিলিটি ওয়াজ পুর ইন দ্য ফগ, ভিজিবিলিটি এটা ওয়াজ কিন্তু পুর ইন কম্পাউন্ড দ্য ফগ। সেন্টেন্সের এই স্ট্রাকচার ফলো করতে হবে। ফর এবং সো দ্বারা যদি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করো, তাহলে এই স্ট্রাকচার কোনটা আমি কিন্তু লিখে দিলাম, এই স্ট্রাকচার কিন্তু ফলো করতে হবে। এগুলো কিন্তু বাক্যের শুরুতে বসে না, মাঝখানে বসে, দুইটা ক্লোজার মাঝখানে বসবে। তাহলে এরপর কি? আরেকটা, হ্যাঁ, ভিজিবিলিটি ওয়াজ পুয়ার ইন দ্য ফগ, কমা so আওয়ার কার our car moves slowly. হ্যাঁ Sir, our team lost, so we হ্যাঁ, were not এই invited তো to the tournament. our team lost, so কমা দিয়ে, so we were not invited to the tournament, অথবা we were not invited to the tournament for our team lost. for বলো we were not invited to the tournament, প্রথমটাতে যাও, for দিয়ে করলে we were not invited to the tournament, কমা তারপরে for our team lost। আর so দ্বারা করলে কি হবে? হ্যাঁ, our team lost, কমা তারপর so, হ্যাঁ, কি ভিজিবিলিটি ওয়াজ পুয়ার ইন দ্য ফগ। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার। এবার তুমি কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার কি আরেকটা সুযোগ আছে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সটাকে যেখানে ফর এবং সো দ্বারা যোগ করা যায় সেটাকে ট্রানজিশন দেয়ার ফোরের সাহায্যে যোগ করা যাবে, হ্যাঁ। হতাশার কোনো সুযোগ নাই, একটু ওয়েট করা, এখনো হতাশার কোনো সুযোগ নাই, এখনো অনেক একদম সহজ। হ্যাঁ, আমাদের দুইটা ক্লাস, একটা পরামর্শ ক্লাস করলে তোমার প্রস্তুতি 50% হয়ে যাবে।
এক্সামিনেশন হচ্ছে কৌশল, আর কিছু না। পরীক্ষা তারাই ভালো করে যারা কৌশলী। এবার আসো, স্যার দেয়ার ফোর দ্বারা যোগ করলে কি হবে? দেয়ার ফোর দ্বারা যোগ করলে লক্ষ্য করে কি হবে? কস সেন্টেন্স, দেখো কস সেন্টেন্স প্লাস এই যে সেমিকোলন, লক্ষ্য করো সেমিকোলন প্লাস দেয়ার ফোর প্লাস কমা প্লাস এফেক্ট। দেখো এইটা কিন্তু ফলো করতে হবে। এই যে এটাকে বলে ট্রানজিশন। দুইটা সেন্টেন্স দ্বারা কজ এন্ড এফেক্ট বুঝালে তুমি যদি ট্রানজিশন দেয়ার ফোর দ্বারা যোগ করে কম্পাউন্ড সেন্টেন্স করতে চাও, তাহলে খেয়াল করবা ট্রানজিশনের আগে সেমিকোলন আর ট্রানজিশনের পরে কমা। এইটুকু ফলো করবা, হ্যাঁ? এইটুকু না হলে কিন্তু বাক্য বল ধরবে। এই স্ট্রাকচারটা এরকম না হলে কিন্তু কম্পাউন্ড হবে না। দেয়ার ফোর দ্বারা যদি তুমি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে চাও, তাহলে স্ট্রাকচারটা হবে এরকম। এরকম না হলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না। ঠিক আছে? তাহলে কি হবে? Our team lost therefore tournament. ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? এই স্ট্রাকচারটা কি বুঝতে পারছি? এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করতে হবে, এবং এই জি স্ট্রাকচার স্যার ফলো না করলে কিন্তু তোমার বাক্য ভুল হয়ে যাবে, হ্যাঁ? তাহলে তুমি যে বাক্যকে দেয়ার ফোর অথবা ফর অথবা সো দ্বারা যোগ করতে পারবা, সেটাকে তুমি দেয়ার ফোর দ্বারা যোগ করতে পারবা। দেয়ার ফোর দ্বারা যোগ করলে কম্পাউন্ড সেন্টেন্স হবে, কিন্তু স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচার ভুল করলে নাম্বার পাবে না। তাহলে তাহলে যেখানে আমরা সো অথবা ফর ব্যবহার করতে পারবো হ্যাঁ, সেখানে দেয়ার যেখানে ফর সো ব্যবহার করতে অথবা পারবো। ফর আছে সেখানে দেয়ার ফোর আছে, তবে খেয়াল করবা সো এর পরে এফেক্ট, দেয়ার ফোর এর পরে এফেক্ট। আর যদি এখানে ফর ইউজ করো, ফরের পরে কি কজ, মানে এই স্ট্রাকচারটা খেয়াল করতে হবে। ওকে, এবার আসো অনুরূপ ভাবে একই কথা কন্ট্রাস্টের ক্ষেত্রে কি হবে? কন্ট্রাস্ট কন্ডিশন একই একই সূত্রেই চলবে। এখন দুইটা কন্ট্রাস্ট বুঝালে কি হবে? দুইটা বাক্য দ্বারা কন্ট্রাস্ট বুঝালে তুমি দ ও দ দ্বারা এটাকে যোগ করতে পারবা। যেমন দ দ দ ও দ দ্বারা যোগ করলে কি হবে? দ প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন। আমরা এইভাবে লিখছি কারণ এখানে তো কজ এন্ড এফেক্ট নাই। দয়ের পরে প্রথম সেন্টেন্স, তারপরে কমা, তারপরে পরের সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন। তো দুইটা বাক্য দেওয়া থাকবে। দুইটা বাক্যের মধ্যে যদি কন্টেক্সট বোঝায়, কন্টেক্সট সম্পর্ক থাকে, তাহলে ওই কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমরা কি করব? দ অথবা অল এর সাহায্য নেব। তো দ যদিও, যেই বাক্যর দ্বারা ওই সত্য সে গরিব কিন্তু সৎ, মানে যদিও সে গরিব তবু সে সৎ। তাহলে এখানে যদিও অর্থটা আমরা এটা খেয়াল করব, দুইটার মধ্যে একটা কন্ট্রাস্ট থাকবে। তাহলে কন্ট্রাস্টের সাথে সবসময় দটা বলবে, যদিও সে গরিব তবুও সে সৎ। অথবা এটাকে তুমি এইভাবে নিতে পারো, সাবজেক্ট প্লাস ভার এক্সটেনশন প্লাস দ এবার স্মার্ট বাংলাদেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্লাস স্মার্ট সাবজেক্ট বাংলাদেশ প্লাস খুব ভালো সম্ভাবনা আছে। স্মার্ট বাংলাদেশ লেখার জন্য তো তোমার, তুমি যে বই থেকে পড়ো তোমার তো ইয়ার ডাটা দেওয়া লাগবে। ডাটা গুলো তো বইয়ে দেওয়া নাই, ডাটা গুলো ডিসেন্ট করে ঢুকাই দেওয়া লাগবে, বুঝো নাই? ওই ফর্মেটে ঢুকাই দিতে হবে সব। এই রাখো, ভাই পরে বুঝাও, আর হুবহু যদি বই দেখে লেখে তাহলে বিশের পরে মানে বুঝাও, তোমার বিষয় পরে পাবো না। বুঝাও, এবার মুট বুঝো না করেন না সেটা? কেন? সেজন্য তোমার এই পরে বুঝাও। ওকে, এখন দেখো আমরা আমরা একটা বাক্য দেই। যেমন দেখো 38তম 37তম বিশেষের একটা প্রশ্ন দেই। The way is less
thrilling. I like it. দেখো এইভাবে বাক্যটা দেওয়া ছিল, সাবজেক্ট মধ্যে এটাই আসলে এই দুইটার বাক্য এইভাবে আসছিল। এখন এটা কি কজ এর এফেক্টে যাবে নাকি কন্ট্রাস্টে যাবে নাকি কন্ডিশনে যাবে? দেখো, the way is less thrilling, I like it. তো তোমাকে আসলে রিলেশনশিপ বুঝলেই তুমি স্ট্রাকচারটা ফেলে দিতে পারবে ইজিলি। তাহলে যদিও এটা কম রোমাঞ্চকর ছিল, তবুও আমি এটাকে পছন্দ করি। তার মানে কি যদিও, তবুও, তাহলে কি হচ্ছে? তো the way is less thrilling, I like it. অথবা তুমি নিতে পারো I like the way though it is less thrilling. I like the way though it is less thrilling. আমি জাস্ট স্ট্রাকচারটা দেখানোর জন্য তোমাদেরকে দিচ্ছি। He was a smart he was a smart laborer, therefore he became aware, therefore he became a BCS scholar. এটা আবার দুইটাই সিম্পল সেন্টেন্স। এখানে ফুল স্টপ দিলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, কিন্তু এখানে যদি সেমিকোলন দাও, he was a smart laborer সেমিকোলন দিয়ে তারপরে therefore তারপরে কমা দিয়ে লেখো, তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। কিন্তু ফুল স্টপটা দিলে কিন্তু সিম্পল হবে। দুইটাই সিম্পল সেন্টেন্স। he was a smart laborer ফুল স্টপ, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। therefore he became BCS, এটা একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু তুমি যদি এটাকে কম্পাউন্ড করতে চাও তাহলে therefore এর আগে সেমিকোলন দিতে হবে, আর সেমিকোলনের পরে therefore এর টিটা স্মল হয়ে যাবে, ঠিক আছে? তখন এটা কম্পাউন্ড। এখন দেখো যদি দ আসে, দ স্ট্রাকচারটা কি হবে? আমি জাস্ট স্ট্রাকচার দিয়ে শেষ করে দিই। দেখো দলের স্ট্রাকচার হবে এরকম, দলের জায়গায় বাট হলে কি হবে? কম্পাউন্ড নিলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস বাট প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন। দেখো কম্পাউন্ড সেন্টেন্সে বার দ্বারা যদি দুইটা সিম্পল সেন্টেন্সে বার দ্বারা যোগ করলে স্ট্রাকচারটা ফলো করা। এখানে বারের আগে আমি একটা কমা দিছি, জাস্ট এগুলো একটু খেয়াল করা। তুমি এটাকে যদি তুমি বারের পরিবর্তে যদি হাওয়ার দিতে চাও তাহলে স্ট্রাকচার দেখো, বা প্লাস এক্সটেনশন প্লাস সেমিকোলন প্লাস however প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন। তার মানে এইভাবে এটা কম্পাউন্ড, এইভাবে এটাও কম্পাউন্ড। দেখো এটাও কম্পাউন্ড, এটাও কম্পাউন্ড, শুধু খালি স্ট্রাকচারটা একটু চেঞ্জ করলাম। however এর আগে সেমিকোলন দিলাম আর পরে কমাটা দিলাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? though the ways less thrilling, I like it. এটা যদি আমরা কম্পাউন্ড করতে চাই, দেখো the way is less thrilling, তাহলে দ দ্বারা যে বাক্যটা যোগ করবা, দটাকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দটাকে বাদ দিয়ে মাঝখানে কমাটা উঠে দিয়া, মানে কমাটার জায়গায় তুমি বার বসাই দিবা, কমাটার পরে তুমি কি বার বসাই দাও, but I like it. The way is less thrilling, but I like it. মানে দটা উঠে দিলাম, the way is less thrilling, I like it. তাহলে এই কমাটার পরে শুধু দটা উঠে যাবে আর কমার পরে বার বসে দিবা। The way is less thrilling, but I like it. আমরা এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি, the way is less thrilling, সেমিকোলন দিয়ে লিখতে পারো however
comma I like it. তাহলে দেখো দুইটাই কম্পাউন্ড, এটাও কম্পাউন্ড, এটাও কম্পাউন্ড, স্ট্রাকচারটা শুধু আমরা চেঞ্জ করলাম। হ্যাঁ রেকর্ডিং দেওয়া হবে। The way is less filling, however I like it. তাহলে দেখো however তার স্ট্রাকচারটা কি, বার তার স্ট্রাকচারটা কি। তাহলে আমরা জাস্ট এটাই চিন্তা করবো। হ্যাঁ কথা কি বুঝতে পারলাম? জি স্যার। সাউন্ড কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা আগের থেকে একটু কম পাওয়া যাচ্ছে স্যার। কম পাওয়া যাচ্ছে? জি স্যার, আগের থেকে একটু কম আসতেছে, আর একটু মানে স্যার মনে হচ্ছে মাইক্রোফোনটা নিচে নেমে গেছে। আচ্ছা, আচ্ছা, 25 এটা কি আপু খুলে গেছে? এটা কই আছে এটা? খুলে গেছে। এবার শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার বাটের পরে জি স্যার স্যার। কমা দিলে চলবে, না দিলেও চলবে স্যার। বাটার পরে তো কমা দিবা না, বাটার আগে কমা দিবা। স্যার পরে দেওয়া যাবে না স্যার? না না, বাটার পরে কখনো কখনো কমা দিবা না, বাটার আগে কমা দিবা। আর হাওয়ারের পরে কমা, আগে সেমিকোলন। স্যার হাউজের জায়গায় কি নেভার দিলেস লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে, নেভার দিলেস লেখা যাবে, নান দিলেস লেখা যাবে। জি স্যার। তো দেখো কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার দেখালাম। কন্টেক্সট বুঝলে, যদি দুইটা বাক্য দ্বারা কন্টেক্সট বোঝায় তাহলে এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে বার দ্বারা যোগ করবা, অথবা হাওয়ার নেভারদিলেস দ্বারা যোগ করবা, তাহলে স্ট্রাকচারটা শুধু ভিন্ন হবে। স্ট্রাকচারটা ভিন্ন হবে, তোমরা এই স্ট্রাকচারটা ফলো করো। তোমাদের কাজ হচ্ছে এই স্ট্রাকচারটা মুখস্থ করা। স্ট্রাকচারটা মুখস্থ করা বেশি জরুরি তোমাদের। হ্যাঁ তাইলে হবে, কিন্তু তোমরা দুইটা বাক্যের ইয়াটা সম্পর্ক বুঝতে পারছো, কিন্তু স্ট্রাকচার ভুল হচ্ছে, তাহলে তো নাম্বার পাবে না। এবং এই স্ট্রাকচার গুলো কিন্তু তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, একটু যদিও শুরুতে বলা দরকার ছিল, তোমাদের মোটামুটি আমি তো এটা জয়েনিং সেন্টেন্সের বেসিকটা বুঝতে পারছো তো? বেসিকটা জি জি স্যার। স্যার। জি স্যার, জাস্ট মোটামুটি বুঝতে পারছি। আমরা হচ্ছে জয়েনিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা খেয়াল করব, যদি 5 জোড়া বাক্য থাকে, তুমি খেয়াল কর মোটামুটি ধরে রাখো 3 জোড়া থেকে 4 জোড়া বাক্য এই তিনটা রুল থেকে থাকবে। 3 জোড়া থেকে 4 জোড়া বাক্য এই তিনটা রুল থেকে থাকবে। হ্যাঁ স্যার কমার ব্যবহারটা সেনসিটিভ মনে হচ্ছে এখানে। হ্যাঁ, কমা কমার এসে ব্যাপারটা একটু একটু কমার ব্যাপারটা বাটার ক্ষেত্রে তুমি কমাটা দিলে একটু স্মার্ট হবে। হ্যাঁ কমাটা না দিলেও হবে, কিন্তু কমাটা দিতে পারলে ভালো। হ্যাঁ যেভাবে দেখাইছে সেভাবে দিলে ভালো। স্ট্রাকচারটা যেভাবে দেখাইছি সেটা দিতে পারলে ভালো। এটা রিটেনের ক্ষেত্রে তো, রিটেনে একটু মানে কমা এগুলো একটু স্মার্টলি খুঁজে আর কি। হ্যাঁ আর স্পোকেনের ক্ষেত্রে তো এগুলো তেমন একটা চাহিদা না, সমস্যা না। স্যার বাটের ক্ষেত্রে যদি স্যার পরের সাবজেক্টটা উল্লেখ না করা হয় তাহলে তো স্যার আগের কমাটা না দিলেও চলবে, যেমন আমি স্যার বলেছি এটা আগে আগে বলে দিছি, এটার জন্য আলাদা ক্লাস আছে, পরবর্তীতে তোমরা যারা ক্লাস করেছো এটা তো আছেই। বাট আমি বলেছি যদি বা পরে যদি সাবজেক্টটা উল্লেখ করো তাহলে আগে কমাটা দিবা, ঠিক আছে? হ্যাঁ আর হাওয়ারের ক্ষেত্রে পরে কমা আগে সেমিকোলনটা দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স লিখবা, এটাই স্ট্রাকচার ফলো করা। হ্যাঁ কথা বুঝতে পারছি? জি স্যার। এখন তোমাদেরকে বলি, তোমরা যারা মোটামুটি দূরে আছো, তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা চেষ্টা করো ফিজিক্যালি পরীক্ষাগুলো দেওয়ার জন্য। তোমরা অনলাইনে পরীক্ষা না দিয়ে ফিজিক্যালি পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করো। যেহেতু রিটেন প্রার্থী তোমরা, তোমাদের জন্য আমাদের অবশ্যই যদি আমাদের প্রতি তোমাদের ট্রাস্ট থাকে, আমরা পরামর্শ দেব তোমরা রিটেন পরীক্ষাগুলো অবশ্যই অবশ্যই আমাদের যদি ব্রাঞ্চে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে অবশ্যই ব্রাঞ্চে ফিজিক্যালি পরীক্ষা দিবা। তাইলে তাই টাইম ম্যানেজমেন্টের সম্পর্কে তোমাদের ধারণা হবে। আর আর টাইম ম্যানেজমেন্টটা যদি তোমরা ঠিক করতে পারো, রিটেন পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করতে পারবা। তোমাদের অনেকেই কিন্তু এই পরীক্ষা বুঝতেছো, কিন্তু পরীক্ষা না দেওয়ার কারণে বা নিজে নিজে পরীক্ষা দেওয়ার কারণে তোমরা অনেক ফাঁকি দিচ্ছ। মনে করো নিজে নিজে পরীক্ষা দিচ্ছ, সেখান থেকে টাইম ম্যানেজমেন্ট হয় না, বা তুমি যতটা পরীক্ষা হলে যেভাবে সিরিয়াসনেস
থাকে, এখানে নিজে নিজে পরীক্ষা দিলে কিন্তু সেই সিরিয়াসনেসটা থাকে না। তো তুমি যদি এখন একটা পরীক্ষা হলে যে পরীক্ষা দিবা, সিরিয়াসনেস থাকবে, এবং 4 ঘন্টা পরীক্ষা 4 ঘন্টা, 3 ঘন্টা পরীক্ষা 3 ঘন্টা দিবা, তখন একটা ব্যাপার থাকে। কারণ তুমি সরাসরি কম্পেয়ার করতে পারবা তোমার অবস্থান কোথায়, লেখার ইয়াটা কেমন, এটা তুমি দেখতে পারবা। তো এই জন্য তোমাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, ব্রাঞ্চে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। আমাদের তো সব জায়গায় ব্রাঞ্চ নাই, আমাদের যে 11টা ব্রাঞ্চ আছে, 11টা ব্রাঞ্চে তোমরা চাইলে সামনে রিটেন পরীক্ষাগুলো দিতে পারবা। আর এই রিটেন পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের আমি অবশ্যই একটা সুযোগ করে দেবো। তোমরা যদি চাও তাহলে আমি আমার নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে একটা সুযোগ ঘোষণা দেবো, ঠিক আছে? তো আমাকে মনে করে দিও, আমি নেক্সট ক্লাসের শুরুতে আমাকে একটু এই বিষয়ে রিমাইন্ডার দিবে, আমি তোমাদেরকে একটা সুযোগ দেবো, যদি যারা যারা এটাতে এই সুযোগটা নিতে চাও। স্যার স্যার মালিবাগে আপনাদের ব্রাঞ্চ কোথায়? আমাদের ব্রাঞ্চ হচ্ছে যাত্রাবাড়ি আছে, শাহবাগ কাঁটাবনে আছে, কাঁটাবন মসজিদের সাথে আছে, ফার্মগেটে আছে, ইন্দিরা রোড, আর মিরপুর 10 নম্বরে আছে ঢাকাতে। আর ঢাকার বাইরে হচ্ছে চট্টগ্রাম আছে চকবাজার, তারপর হচ্ছে কুমিল্লাতে আছে জাউতলা, আর সিলেটে আছে আম্বরখানা, আর ময়মনসিংহ আছে নতুন বাজার, রাজশাহীতে আছে কুমারপাড়া, আর বরিশালে আছে বিএম কলেজের মসজিদ গেট। বরিশালে বিএম কলেজ মসজিদ গেট। হ্যাঁ, মসজিদ গেট। আর খুলনাতে আছে তোমার ইয়াতে বয়রা বাজার, হ্যাঁ, খুলনা। এই জায়গাগুলোতে আমাদের ব্রাঞ্চ আছে। হ্যাঁ স্যার আপনার সাথে খুব কম দেখা হয়, মানে ক্লাসটা একটু বেশি নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ দেখা হবে, অসুবিধা নেই। মানে তো এখন এখন দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। আর এক্সাম কোন মাসে হতে পারে? এক্সাম এখন পর্যন্ত মানে আহ, অক্টোবরকে টার্গেট করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ এখনো নিশ্চিত না যে এক্সাম পিছাবে, এক্সাম পিছাবে এটা কিন্তু নিশ্চিত না, আগে বলে রাখি। স্যার রিটেনের যে ফলাফল গুলো স্যার সেন্ট্রালি প্রকাশ করলে একটু আমাদের জন্য সুবিধা হতো স্যার। রিটেনের ফলাফলগুলো আসলে রিটেন, এটার সমস্যা হচ্ছে কোথায় আমি তোমার বলি। রিটেনের সমস্যা হচ্ছে পরীক্ষাগুলো তো নেওয়া হয়, নেওয়ার পরে খাতা দেখা কিন্তু একটা বড় বড় একটা বিষয় কিন্তু, ঠিক আছে? তো তোমার হয়তো সেন্ট্রালি আমি একটা প্রস্তাব রাখবো, দেখি যদি রেজাল্টটা আসলে হয়তো একসাথে ফলাফল ইয়ে করা যাবে না, সেন্ট্রালি একটা রেজাল্টটা দেওয়া যায় কিভাবে সেটা আমি দেখবো অবশ্যই। হ্যাঁ? জি হ্যাঁ স্যার। কিন্তু ওই যে অনেক সময় পরীক্ষা তো এক এক ভাবে বা এক এক সময় সব সাথে একসাথে মূল্যায়ন করা যায় না, ঠিক আছে? কারণ এক এক এক্সপার্ট খাতা দেখার জন্য তো এক্সপার্টের ব্যাপার আছে, বুঝো না? তো এই জন্য এক একটা জায়গায় ওই খাতাগুলো কোনো সময় কোনো জায়গায় 2 দিন দেরি হয়, কোনো জায়গায় 3 দিন দেরি হয়, আবার কোনো জায়গায় দেরি হয় না। তো এর ফলে স্যার আমরা দেরি হোক সমস্যা নাই স্যার, স্যার তারপর দেরি স্যার হোক মানে যেমন অবস্থানটা ব্রাঞ্চের জানতে পারি স্যার রেজাল্ট আসলে। গুলো ব্রাঞ্চে দিচ্ছে। আগামী পরীক্ষাগুলো আমরা পরামর্শ দেবো আমি, যাতে সেন্ট্রালি কম্বাইন্ড রেজাল্টটার ব্যবস্থা করা হয়, ঠিক আছে? এটা ইয়ে মডেল থাকবে। টেস্টের ফি কত হতে পারে? মডেল টেস্টের ফি ব্রাঞ্চে যেটা থাকবে সেটা তোমাদের জন্য অনলাইনের, তোমরা ইয়ার ডকুমেন্টটা দেখাবা, তাহলে আমি তোমাদের জন্য একটা ছাড় দেবো। নেক্সট ইয়াতে এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আমি শুরুতে বলবো, আমাকে শুরুতে একটু রিমাইন্ডার দিলে যাতে এই মেসেজটা সবার কাছে যায় আর কি। আমার এখন তো মাঝামাঝি অবস্থা, তো এই কথাটা হয়তো সবাই শুনতে পারবে না, কিন্তু শুরুতে যখন আমি এই কথাটা বলবো, তাহলে এখানে যারা আছে প্রত্যেকে যদি এই সুযোগটা নিতে চাও, তাহলে আমি মনে করি সবার জন্য এই সুযোগটা আমি দিতে পারি। আর অবশ্যই জি স্যার, তোমাদের প্রতি সুযোগটা ইন্টারেস্ট চাচ্ছি। থাকবে। তো যেহেতু আমাদের কাছে তোমরা পড়ছো, তার মানে আমাদের প্রতি বিশ্বাস করে তোমরা এখানে আসছো। হ্যাঁ হ্যাঁ জি তো স্যার। আমাদের প্রতি বিশ্বাস করে তোমরা আসছো, আর অবশ্যই এই বিশ্বাসের কারণে আমার মনে হয় তোমরা আমার প্রতি, আমাদের প্রতি বিশ্বাস আছে, আমার কথাগুলোর উপর বিশ্বাস থাকবে। তো সেই জন্য তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, রিটেনের পরীক্ষাগুলো ব্রাঞ্চে দিলে তোমাদের জন্য ভালো হবে, মূল্যায়নটা ভালো হবে। আর তোমাদের টাইম ম্যানেজমেন্ট, রিটেন মানে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে দুর্বল, এটা হয় না। হ্যাঁ তো টাইম ম্যানেজমেন্টের কারণে আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পরীক্ষায় অনেক ভালো ছাত্র কিন্তু খারাপ করে। তো সেইটা হচ্ছে সমস্যা। আচ্ছা, আমি শীঘ্রই আমি একটা পরামর্শ ক্লাস দেবো তোমাদের। এখন বলো তোমাদের আর কি জানতে চাও সেটা বলো। আজকে বোধহয় আর অনেকে বোধহয় ইয়ে করতে চাচ্ছে না, তাহলে পরামর্শ স্যার ক্লাস এসে নিয়ে একটু স্যার যদি কিছু বলতেন স্যার, আমাদের নেক্সট পরীক্ষা আছে এস এর উপরে, এসের উপরে ট্রান্সলেশন আমি এক্সাম একটা স্যার। এসে তো তোমাদেরকে সাজেশন দিয়ে রাখছি। তো আমি একটা ওই যে 44তম বিসিএস যে এসে সাজেশনটা দিছি না, জি ওই স্যার। সাজেশনটাই তোমরা ফলো করবে। ওইটার সাথে শুধু ন্যাশনাল পেনশন স্কিমটা যোগ করবে। হ্যাঁ 22 নম্বরে। একটা কথা বলতাম স্যার। বলো বলো। হ্যাঁ স্যার এসেতে কি আপনাদের করবো আমি বলছি, এসে বলে দেবো, বলছি বলো। হ্যাঁ বলো। স্যার বলতেছি যে আপনাদের সকল বিভাগীয় শহরেই ব্রাঞ্চ আছে, কিন্তু রংপুরে তো নাই। এখানে ক্ষেত্রে করার কি কোনো আমি সম্ভাবনা আছে স্যার? হ্যাঁ আমি আমরা আশা করছি আগামী বছর আমরা রংপুর এবং বগুড়া শহরে খুব চলে যাবো ইনশাল্লাহ। আগামী জানুয়ারি থেকে হয়তো তোমরা দেখতে পারবে। দোয়া করো। হ্যাঁ স্যার ওই ধন্যবাদ স্যার। ট্রান্সলেশন আর রিট্রান্সলেশনের জন্য স্যার একটু পরামর্শ দিলে আমি ভালো হয় স্যার। রিট্রান্সলেশন একটা ক্লাস দেবো। হ্যাঁ আমি আবার একটা ক্লাস দেবো রিট্রান্সলেশনের উপরে, তাহলে ওই ক্লাসের মধ্যে বলি নাকি?
আর স্যার আমাদের একটা থিমেটিক কোশ্চেন আর প্র্যাকটিস করালে আপনি ভালো হইতো স্যার। সামারি যে নিয়ম লেখাইছিলেন না, ওই নিয়ম অনুযায়ী যদি একটা এটা সামারি দেখা যায় বাবা, প্র্যাকটিস করে। আমি এখন যদি আমি তোমার বলি যেটা আমি দেবো সেটা, কারণ থিমেটিকের জন্য আমি 2টা কোশ্চেন তোমাদের লেখাই দিছি, ঠিক আছে? আর বাকি প্রশ্নগুলো তো শরীফ তোমাদের প্র্যাকটিস করাইছে মনে হয়। স্যার সামারির কথা বলছি, সামারির যে নিয়মগুলো হ্যাঁ, দিছিলেন না। সামারি একটা প্র্যাকটিস পাবে, ঠিক আছে? সামারি একটা প্র্যাকটিস দেখাই দেবো আমি, হ্যাঁ? সমস্যা নেই। সামারি একদম সিম্পল বিষয়, প্র্যাকটিস একটা দেখাই দেবো, হ্যাঁ? স্যার এটা যশোরে কি স্যার ব্রাঞ্চ হবে যশোরে? হ্যাঁ, যশোরে হতে পারে, হ্যাঁ। স্যার হ্যাঁ, স্যার আমাদের তো মোটামুটি স্যার পরীক্ষা যদি অক্টোবর হয় তাহলে স্যার লাস্ট উইকে হওয়ার কথা স্যার, কিন্তু আগে আসার হ্যাঁ, কোনো চান্স অক্টোবরের আছে? বা অন্য অক্টোবরের 15 তারিখে আগে হবে না, হ্যাঁ? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যাঁ, সেটা যখন হোক মোটামুটি অক্টোবরের 15 তারিখ থেকে মানে প্রস্তুতি রাখো। 15 তারিখ হতে পারে অথবা নভেম্বরে চলে যেতে পারে, যে কোনো একটা এইভাবে রাখো আর কি, হ্যাঁ? স্যার আচ্ছা, খাতার তাহলে মান উন্নয়নে স্যার দেখা যাচ্ছে স্যার লিখলেও স্যার কম মার্ক আসছে স্যার। তো আচ্ছা, সেক্ষেত্রে স্যার সোর্স কোনটাতে গুলো কোনটাতে স্যার, কোনটাতে কিসে? রিসোর্স গুলা স্যার কম দেওয়া হচ্ছে, এর জন্য মার্ক কম আসছে স্যার আচ্ছা, বাংলাদেশ বা। আরেকটা জিনিস বলে, সামারি তুমি 1 পৃষ্ঠা লিখবা, সামারিটা 1 পৃষ্ঠা লেখো, হ্যাঁ? 1 পৃষ্ঠা বেশি লেখো না, সামারিটা 1 পৃষ্ঠা লেখো। আর লেটার যেটা লিখবা, লেটারটাতে কাভার লেটারটা তো 1 পৃষ্ঠা লিখতে বলছি আগে। আর কাভার লেটারের পরে দ্বিতীয় পৃষ্ঠায় শিরোনাম দিয়ে, শিরোনামের পরে 3টা প্যারাতে লিখো, হ্যাঁ? 3টা প্যারাতে লিখো, লেটারটা 3টা প্যারাতে স্যার লিখো। আমি যেভাবে লিখছি স্যার আমার স্টাইল অনুযায়ী ফলো করলে 3টা প্যারাতে লিখবা। স্যার হ্যাঁ, বলো। স্যার কাভার লেটার স্যার যে মাঝখানে প্যারাটা স্যার, যেমন বাই প্রফেশন স্যার, ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জায়গাতে স্যার মানে যে কোনো একটা প্রফেশন আমরা উল্লেখ করে দিলেই হবে? না, 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 আমি যেটা দিচ্ছি এটা খেলো। তুমি আবার ওই প্রফেসরটাকে তুমি আবার যদি টিচার বানাই ফেলো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে আবার। কারণ ইউনিভার্সিটি তো টিচার থাকে না, ইউনিভার্সিটি তো সবাই প্রফেসর, লেকচারার, প্রফেসর। না না স্যার, আমি অন্য স্যার যেমন সাইন্টিফিক অফিসার বা হ্যাঁ, তুমি এগুলো যদি দেওয়া মনে যাবে? করো এটাকে, হ্যাঁ, ইউনিভার্সিটিকে তুমি স্ট্যামফোর্ডের জায়গায় ড্যাফোডিল লিখতে পারো, হ্যাঁ, প্রিমিয়ার ইউনিভার্সিটি লিখতে পারো, অন্য ইউনিভার্সিটি লিখতে পারো, কোনো সমস্যা নেই। না স্যার, আমি বলেছি স্যার অন্য কোনো স্যার দেওয়া যাবে স্যার, যেমন ডেজিগনেশন স্যার, সাইন্টিফিক অফিসার বা সিনিয়র অফিসার সোনালী ব্যাংকের, কেন এরকম। বাবা, এত কিছু দরকার কি? আমি যেটা দিচ্ছি এটা সমস্যা কি তোমার? মানে আমি তো দৃষ্টি থ্যাংক ইউ আকর্ষণ স্যার। করছি এক্সামিনারকে যে আমি একজন আন্তর্জাতিক বিষয়ের এক্সপার্ট, এই জন্য আপনি আমার লেখাটা একটু ছাপাবেন। এটা তো অপিনিয়ন কালামে আমি তো মানে লেটার টু এখানে অপিনিয়ন কালামে কিন্তু পার্ট আছে, কিন্তু দেখো, অপিনিয়ন কালামে একটা হচ্ছে সাধারণ লেটার, যে সাধারণ মানুষ লিখবে। আরেকটা আমি মাঝখানে বাই প্রফেশন দিয়ে আমি কিন্তু আমার পরিচয়টা দিলাম যে আমি আসলে সাধারণ ইয়ে না, আমি একজন এক্সপার্ট এক্সপার্ট কলাম রাইটার, কারণ আমার একটা ইউনিভার্সিটির প্রফেসর আমি। এইভাবে ইয়ে করে দিয়ে আমি এক্সাম মানে যিনি সম্পাদক তাকে আমি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করেছি। আর এখানে যে তুমি পরীক্ষা তুমি যে এটা লিখবা, এটা খেয়াল করবা, তুমি তো সম্পাদকের কাছে লিখছো, তুমি তো আর এক্সামিনারের কাছে লেখো নাই। তোমাকে বলা হয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, তুমি সম্পাদকের কাছে চিঠি লিখতে বলছে। অতএব তুমি সম্পাদকের কাছে চিঠি লিখছো তোমার একটা নিজস্ব পরিচয় দিয়ে। কথা বুঝতে পারছি? কিন্তু তুমি মনে করো না যে আরে আরে আমি তো এক্সামিনার, আমি তো ছাত্র, স্যার তো আমার বানাইছে প্রফেসর, এটা কি কেমন হয়, তাহলে এটা মানবে কিনা? না, তুমি তো ওখানে লিখছো এডিটরের কাছে লিখতেছো, তুমি কিন্তু লিখতেছো এডিটরের কাছে, তুমি কিন্তু এক্সামিনারের কাছে লিখতেছো না, তুমি অ্যাড্রেস করছো দা এডিটর, ডেইলি স্টার। খেয়াল করতে হবে তোমাকে। ওই হিসাবে থ্যাংক আমি ইউ স্যার। তোমাকে দিছি, একজন কলামিস্ট হিসেবে তোমাকে আমি আমারটা লিখছি আমি কলামিস্ট হিসেবে, ঠিক আছে? কলামিস্ট জি হিসেবে স্যার, আমি বুঝছি মতামত স্যার। কলামটা দিয়েছি, এই জন্য জি স্যার, আমারটা একটু বুঝছি। ভিন্ন হয়ে গেছে, হ্যাঁ? থ্যাংক ইউ স্যার। হুম। আর ডিফারেন্ট একটু ভিন্ন হবে, স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ? তুমি যদি ডিফারেন্ট স্যার হতে চাও আমাদের একটু মডেল টেস্টের খাতাগুলো কি হেড অফিস থেকে মূল্যায়ন করা হয়? হ্যাঁ, কোনটা? আর আমাদের মডেল টেস্টের খাতাগুলো কি হেড অফিস থেকে মূল্যায়ন করা হবে? মডেল টেস্টের খাতা আমার নিজস্ব এক্সপার্ট আছে, হ্যাঁ? আমার শুধু হেড অফিস আসবে কেন? আমার নিজস্ব এক্সপার্ট আছে তো। হয় আমি যেমন ইংরেজি খাতা, আমি ম্যাক্সিমাম যেই ব্রাঞ্চে যে আমি ইংরেজি খাতা একবার দেখাই, দেখানোর পরে এই খাতাগুলোর মধ্যে যেগুলো একটু ইয়ে করতেছে, হয় দুর্বল এবং ভালো, এই সবগুলো খাতা আমি একটু ইয়ে করি এবং সেগুলোর মধ্যে আমি একটা আবার রিচেক করি। আমি ব্যক্তিগতভাবে করি, আমি যখন যাই আমি বলি খাতা রেখে দিতে বলি, তখন সেখানে যে আমি আবার খাতাগুলো রিচেক করি আর কি, ইংরেজি খাতাটা। এবং অন্যান্য খাতা যেমন আমাদের হয় বিসিএস ক্যাডার দেখে অথবা কোনো ইউনিভার্সিটির সংশ্লিষ্ট কলেজ কিংবা ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সাবজেক্টের টিচারকে দিয়ে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ? আর আমরা যদি অন্য ইয়েও করি তাহলে তো সেক্ষেত্রে এটাকে আবার রিচেক করাই, হ্যাঁ? ঠিক আছে। এবং আমার প্রত্যেকটা যাকে খাতা দেওয়া হয় তাকে আমার আমার ইনস্ট্রাকশন দেওয়া দেওয়া থাকে যে খাতাটা কিভাবে দেখবে সে, হ্যাঁ? ঠিক আছে। যদি এটা না হয় তাহলে তো, এটা যদি না করে তাহলে তোমার খাতা দেখানোর পরে যদি এরকম কোনো ইয়ে দেখতে পাও, অ্যানোমালি দেখা চোখে পড়ে, তাহলে আমাকে জানাইলে এটা অবশ্যই আমি সাথে সাথে একটা ব্যবস্থা নিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তোমরা একজনে প্রশ্ন করছিলে রচনার ব্যাপারে, তো রচনাটা কি করবে?
ঠিক আছে? তোমরা আমি 20 থেকে 22টা যে টপিক দিয়েছি, এই 20 থেকে 22টা টপিকের উপরে তোমরা অতি অবশ্যই প্রত্যেকটা টপিকের উপরে কোটেশন ম্যানেজ করো। যেমন শিরোনামটা যখন তুমি ইন্ট্রোডাকশনটা লিখবা, একটা কোটেশন দিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে ওই টপিকটার সাথে কোন কোটেশনটা যায়, কোন টপিকের সাথে কোন কোটেশনটা যায়, গুগলে সার্চ করলে দেখবা অনেক কোটেশন পেয়ে যাবা। ঠিক আছে? এই কোটেশন গুলো তুমি সংগ্রহ করো। 22টা টপিক কোথায় দেওয়া আছে? 22টা টপিক হচ্ছে আমার ইয়াতে দেওয়া আছে, এই গ্রুপগুলোতে ওই দেখো তা আছে, অথবা তোমাকে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ আমাদের গ্রুপে দিয়ে দিয়েছে অথবা আর গ্রুপে আছে? হ্যাঁ আছে আছে, গ্রুপে আগে দিয়েছিলাম। তারপরে এটা বোধহয় 9th ব্যাচে, স্যার আমাদের গ্রুপে এটা দিয়ে দেন, 9 নম্বর গ্রুপ। আমাদের গ্রুপে দিয়ে 9 নম্বর দিয়েছে। ব্যাচে 9 নম্বর ব্যাচে আগে দিয়েছিলাম, তোমরা হয়তো 10 আসলে নম্বর ব্যাচে তো মনে হয় দেওয়া নাই স্যার, যদি একটু দিয়ে দিতেন। আচ্ছা 10 নম্বর ব্যাচে দিয়ে দেবো। স্যার 9 সবগুলো নম্বর ব্যাচে আবার দিয়ে দিয়েছে স্যার। তো এটা খেলো 44তম ব্যাচ, এটা কিন্তু আমার 44তম সাজেশন। ঠিক আছে? এটা আমি ওই সাজেশন চেঞ্জ করি নাই, এটা 45-এর জন্য রেখে দিয়েছি। 44তম সাজেশনে আমার ওই যে 3 নম্বর অ্যাসেটা কিন্তু চলে আসছিল 44তম বিসিএসে। হ্যাঁ 3 নম্বর অ্যাসেটা চলে আসছিল। তো এটা এখনো কিন্তু এটার গুরুত্ব আছে। হ্যাঁ? আচ্ছা, আমি তাহলে তোমাদের তোমাদের নেক্সট ইয়ে কবে, পরীক্ষা কবে? স্যার আগামীকাল। আচ্ছা, পরীক্ষা যেহেতু আছে এখন হয়ে গেছে, আমরা পরীক্ষাটা আগামী ইয়েতে যেটা আসবে সেটাতে রচনার ক্ষেত্রে তোমরা খেয়াল করবা। আমি তোমাদের একটু দ্রুততম সময় একটা পরামর্শ শুনো। রচনাতে তোমরা 13 থেকে 16 পৃষ্ঠা লিখবা। 13 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠা লিখবা রচনাটা। তাহলে কমপক্ষে 13 পৃষ্ঠা লিখবা, 13 পৃষ্ঠার নিচে লিখো না রচনাটা। হ্যাঁ 13 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠা। কেন লিখবা? কারণ দুই ধরনের এক্সামিনার আছে, কেউ লেখা বেশি পছন্দ করে, কেউ অ্যাকুরেসি পছন্দ করে। তাহলে দুই পক্ষের এক্সামিনার, তোমার খাতা কার কাছে যাবে তুমি তো জানো না, এই জন্য তুমি একটা মাঝামাঝি অবস্থায় থাকবে। হ্যাঁ যাতে করে দুই পক্ষের যার কাছে যাক, যাতে তোমার মানে এটা মূল্যায়নটা হয়। এটা হলো একটা 13 পৃষ্ঠা থেকে তুমি 16 পৃষ্ঠা অন্তত রচনাটা লিখবে, এটা খেয়াল করবে। আর প্রতি পৃষ্ঠার মধ্যে কত লাইন হবে? প্রতি পিএসসির প্রতি পৃষ্ঠায় তুমি 14 লাইন, 14 থেকে 15 লাইন লিখবা। 2 লাইনের মাঝখানে একটু গ্যাপ রাখবা। হ্যাঁ এটা। এরপর তুমি রচনার মধ্যে তুমি ডেটা দিতে পারো, টেবিল দিতে পারো, পাই চার্ট দিতে পারো, গ্রাফ দিতে পারো, সমস্যা নেই। তবে যেটা দেবা এটা দিয়ে এটার নিচে সোর্স উল্লেখ করে দিবা। হ্যাঁ সোর্স উল্লেখ করে দিও। মনে করো ডেইলি স্টার অথবা প্রথম আলো এত তারিখ, 2017 সাল এত তারিখ, এটা উল্লেখ করে দিও, সোর্সটা উল্লেখ করতে পারো। আর কোটেশন অবশ্যই দিবা, রচনার প্রত্যেকটা প্যারাতে কোটেশন দেওয়ার চেষ্টা করবে। কোটেশন বলতে যে মানে যেই টপিকটা রচনা আসছে ওই টপিকের উপর সংশ্লিষ্ট ব্যক্তির হ্যাঁ কোটেশন দিতে বা দেওয়ার চেষ্টা করবে। তুমি যদি 5টা কোটেশন দাও, চেষ্টা করবা অন্তত 2টা কোটেশন জেনুইন দিবা, আর 2 থেকে 3টা কোটেশন নিজে বানাই ফেলবা। বানাইয়া ওই রিলেভেন্ট ব্যক্তির নাম দিয়ে দিবা। ঠিক আছে? ওই রিলেভেন্ট ব্যক্তির নামটা দেওয়ার চেষ্টা করবে, এটা খেয়াল করবা। আরেকটা হচ্ছে হ্যাঁ স্যার বলতেছিলাম যে ডেট দিতে বললেন স্যার, ডেট তো ওরকম ভাবে মনে থাকে না তো স্যার, আরে মাসের ডেট মানে বানাই দিবা। আর তুমি ডেইলি স্টার সোর্সটা নিজে বানাবা, সোর্সটা ডেইলি স্টার, হ্যাঁ ঢাকা ট্রিবিউন, ঠিক আছে, হ্যাঁ ডেইলি দা ডেইলি সান, ইত্তেফাক দিয়ে বা পত্রিকার নাম দিবা, নিচে দিয়ে তুমি ডেট দিয়ে দিবা 2017 সালের 13 আগস্ট। এটা বানাই ধন্যবাদ ফেলবা। স্যার। ঠিক আছে? হ্যাঁ এরকম আর কি। হ্যাঁ 13 পেজ 13 পেজ 13 পৃষ্ঠা 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 বলতে 13 থেকে 16 পৃষ্ঠা। ঠিক আছে? রচনাটা তুমি 1 ঘন্টা 10 মিনিট লাগবে, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টার বেশি না গেলে ভালো হয়। 1 ঘন্টার মধ্যে তুমি হিসাব করবে এক পৃষ্ঠায় তোমার কত মিনিট, তাহলে 13 পৃষ্ঠা বা 16 পৃষ্ঠায় কত মিনিট এটা। এবং কৌশলটা আমি পরবর্তীতে বলে দিব, যে খাতার শুরুতে কিভাবে ভালো আনসার লিখতে হয়, লাস্টে কিভাবে ভালো আনসার লিখতে হয়, এগুলো আমি পরবর্তীতে একদিন ক্লাসে বলবো। আরেকটা হচ্ছে রচনার মধ্যে তুমি একদম মাঝখানে ডেসক্রিপশন অংশে যদি একদম না পারো, ভুলে যাও, তাহলে এসডিজি 17টা পয়েন্ট ভালো করে মুখস্থ করে ফেলো। এসডিজি 17টা পয়েন্ট তুমি রচনার মধ্যে অতি অবশ্যই ইনপুট করবা। এসডিজির 17টা পয়েন্ট যে কোনো রচনা আসুক, যেই রচনায় আসুক, এসডিজির 17টা পয়েন্ট ভালো করে মুখস্থ করে ফেলো। ঠিক আছে? এটা ওইখানে রচনার মধ্যে ডেসক্রিপশন অংশে খাতার মাঝামাঝি তুমি এটা অবশ্যই এসডিজি সম্পর্কে লিখবা। মানে তোমার যখন যাই হোক না কেন এটা খেয়াল করবে, মানে যেই কোনো ভাবে রচনা আসুক, এটাকে এসডিজি থেকে এসডিজির কোনো একটা পয়েন্ট এখানে ওইটাকে অ্যাড করার হিসাবে অ্যাড করার চেষ্টা করবে। তারপরে কোটেশনটাকে অবশ্যই কোটেশন দিতে হবে। আর রচনা কোটেশন দিয়ে শুরু করতে পারো এবং ডেসক্রিপশন অংশে কোটেশন দিবে, এটা খেয়াল করবে।
আর চার্ট দিতে পারো, পেজ দিতে পারবো। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবে, এটা ইয়ার উপর নির্ভর করবে। গ্রাফ টেবিল দিতে হবে, কিন্তু খেয়াল করবে একটু তুমি পৃষ্ঠাগুলো যেন থাকে, এক্সপ্লেনেশনটা যেন বেশি থাকে, আর বানান যেন ভুল না থাকে, বানানগুলা মানে ভুল বানান যাতে না হয়, এগুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, প্রয়োজনে একই জিনিস দেখে দেখে লিখবা, কিন্তু ভুল বানান ভুল বাক্য লেখা যাবে না, ভুল বানান ভুল বাক্য লেখা যাবে না। ঠিক আছে, ওকে। আজকে আপাতত এখানেই হলো, আমরা পরবর্তীতে এই বিষয়ে ডিটেলস আরো কথা বলবো। হ্যাঁ, কেউ কিছু কথা বলবে? আর কেউ বলবা কিছু? স্যার রচনাটা একবার দিয়ে দিয়েন স্যার, গ্রুপে পাইতেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো। ন্যাশনাল পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম এই রচনাটা একটু পড়ে আবার। হ্যাঁ, 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 ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।